ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার সকলকে, আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। আগের দিন আমরা চতুর্থী বিভক্তি পড়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক, চতুর্থী বিভক্তি পড়েছিলাম। তো আপনারা সকলে অভ্যাস করেছেন? সঞ্জয় বাবু? স্যার আমি করতে পারিনি স্যার। ক্লাস করেছিলেন? ক্লাস করেননি মনে হয়, না? ক্লাসও স্যার করতে পারিনি, আমাদের এখানে নেট অফ ছিল তো স্যার, সেই জন্য। ঠিক ঠিক, অভ্যাস করে নেবেন ইউটিউব দেখে। রুদ্রনাথ বাবু? রুদ্রনাথ বাবু আছেন? অঙ্কনা দত্ত অভ্যাস হ্যাঁ করেছেন? হ্যাঁ অভ্যাস স্যার। হয়েছে চতুর্থ বিভক্তি? হ্যাঁ করেছি কিছুটা। ঠিক, সকলকেই অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে কিন্তু শুধু ক্লাসে জয়েন হলে কিন্তু শেখা হবে না। বলুন কি কি নিয়ম ছিল চতুর্থ বিভক্তিতে, আমরা কি কি নিয়ম পড়েছিলাম? একজন করে বলুন এক একটি নিয়ম। আচ্ছা ঠিক আছে, পরে যখন জয়েন হবেন, পরে যখন ফিরবেন তখন বলবেন রূপকান্ত বাবু। বাকিরা এখন বলুন। ব্রজেশ বাবু বলুন। হ্যাঁ স্যার, দানার্থে চতুর্থী বিভক্তি হয় ব্যবহার করি আমরা যখন কোনো কিছু কাউকে দান করা বোঝাতে চাই, তখন সেই শব্দটাকে আমরা চতুর্থী বিভক্তিতে রাখি। ঠিক ঠিক, দান করা অর্থে চতুর্থী বিভক্তি হয়। যাকে দান করা হয় সেখানে চতুর্থী বিভক্তি হয়, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক, যেমন একটি উদাহরণ কি হবে? ব্রজেশ বাবু বলুন। ব্রজেশ বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কর্ণः ইন্দ্রস্য কবচম কুণ্ডলম চ দদাতি। ঠিক, এই সরি, এই উদাহরণটি আমরা দেখেছিলাম। তো আপনি নিজে কিছু বলতে পারবেন, বানিয়ে কিছু উদাহরণ নিজে থেকে বলতে পারবেন? হ্যাঁ স্যার। বলুন, চেষ্টা করুন, ভুল হলে অসুবিধা নেই, চেষ্টা করুন। ভগবতঃ মনুষ্য পঞ্চভূতম দদাতি। আরেকবার বলুন বাক্যটি। ভগবন্তঃ মনুষ্য কবচ পঞ্চভূতম দদাতি। এখানে কাকে দেওয়া হচ্ছে? মনুষ্যকে। মনুষ্য। তাহলে মনুষ্যকে দেওয়া হচ্ছে, তাহলে যাকে দেওয়া হবে সেই শব্দের চতুর্থী বিভক্তি হবে। তাহলে মনুষ্য শব্দের চতুর্থ বিভক্তি কি হয়, কেমন রূপ হয়? মনুষ্যায়।
ঠিক, তাহলে মনুষ্যায়, এখানে মনুষ্যায় বলতে হবে। নরায় যেরকম হয়, রামায় যেরকম হয়, সেরকমই এখানে মনুষ্যায় বলতে হবে। তাহলে ভগবতঃ, ভগবতঃ বললে এটা হচ্ছে বহু বচনে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভগবান বললেন তাহলে এক বচনে হবে, ভগবান, আচ্ছা ভগবান মনুষ্যায় পঞ্চভূতানি হবে, যেহেতু পাঁচটা সেই জন্য এখানে বহু বচন, আচ্ছা পঞ্চভূতানি ভূতানি, ঠিক আছে। অভ্যাস করতে হবে। ঠিক বাড়িতে আমি বলেছিলাম যে আমি হোমওয়ার্ক দিচ্ছি না, কিন্তু আপনারা নিজেরা অভ্যাস করবেন, নিজেদের কাছে নিজেরা অভ্যাস করবেন। যদি কোনো অসুবিধা হয় আপনারা পাঠাতেই পারেন, লেখা আমাকে পাঠাতেই পারেন, ঠিক আছে। হোমওয়ার্ক দিই বা না দিই, আপনারা যদি লিখে থাকেন, যদি চান চেক করাতে, তাহলে যে কোনো দিন আপনারা পাঠাতে পারেন। আমি হোমওয়ার্ক দিলেই যে আপনারা পাঠাবেন এরকম নয়। আপনারা যদি নিজে থেকেও যদি অভ্যাস করে থাকেন, যদি মনে হয় চেক করানো উচিত, তাহলে পাঠাতে পারেন। কিন্তু অভ্যাস করতে হবে আপনাদের, না হলে কিন্তু যেটা শিখছেন সেটার প্রয়োগ করতে পারবেন না। শুধু নিয়ম জানবেন কিন্তু ব্যবহার করতে পারবেন না, সেই জন্য নিজেদেরকে অভ্যাস করতে হবে। মেঘমালা চৌধুরী, হ্যাঁ স্যার। চতুর্থী বিভক্তি কখন হয় দা ধাতু ছাড়া? চতুর্থী বিভক্তি তখন ইউজ করা হয় স্যার যখন মানে কাউকে যখন ক্রোধ বা ঈর্ষা এগুলো প্রকাশ করার জন্য করা হয়। যার ওপর ঠিক ক্রোধ বা ঈর্ষা বোঝানো হচ্ছে তখন তার সেই শব্দটিকে চতুর্থী বিভক্তি করা হয়। ঠিক ঠিক, যেরকম উদাহরণ পিতা পুত্রায় ক্রুধ্যতি। ঠিক, পিতা পুত্রায় ক্রুধ্যতি, খুব সুন্দর। এটা কি, এই উদাহরণটি কি দেওয়া ছিল স্টাডি ম্যাটেরিয়ালে? দেওয়া ছিল? না স্যার। আচ্ছা ঠিক, তাহলে খুব সুন্দর হয়েছে উদাহরণ। তাহলে নিয়ম হচ্ছে যে যখন ক্রোধ বা ক্ষোভ, ঈর্ষা, অসূয়া এগুলি যখন বোঝাবো, তো যার প্রতি এগুলো বোঝাতে চাইছি, মানে যার প্রতি আমার ক্ষোভ বা ঈর্ষা বা ক্রোধ, হিংসা ইত্যাদি, তো যার প্রতি বোঝাবে সেই ক্ষেত্রে হচ্ছে সেই শব্দে যাকে বোঝাচ্ছি, যার প্রতি। আমার যদি আপনার প্রতি ক্রোধ হয়, তাহলে আপনার বাচক যে শব্দটি হবে সেখানে চতুর্থী বিভক্তি হবে। তাহলে পিতা পুত্রের ওপরে ক্রোধ করছে, তাহলে পিতার ক্রোধ এখানে পুত্রের প্রতি, তাহলে যার প্রতি হবে সেখানে চতুর্থী হবে, সেই জন্য এখানে চতুর্থী হয়েছে পুত্রায়, পিতা পুত্রায় ক্রুধ্যতি। ঠিক, তারপর অঙ্কনা দত্ত, হ্যাঁ স্যার। আর কি নিয়ম আছে? এরপরে পাঁচের পর ওই নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, বসার এই সমস্ত শব্দগুলি যোগ করলে তখন চতুর্থী বিভক্তি হয়। ঠিক ঠিক ঠিক, এইগুলি হচ্ছে আমরা যে কারক পড়ি না, কারক বা বিভক্তি যেটা বলছি, কারকে যেটা বিভক্তি হয়, চতুর্থী বিভক্তি পড়ছি আমরা এখন, তো এটা বলা হয় যে কারক, যে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হচ্ছে। তো এইরকম কারক ছাড়াও হচ্ছে কখনো কখনো শব্দ যোগে চতুর্থী হয়, এই শব্দ থাকলেই চতুর্থী হয়ে যাবে, তো সেটাকে বলা হয় উপপদ, উপপদ বিভক্তি। ঠিক আছে, একটা হচ্ছে কারক বিভক্তি আর একটা হচ্ছে উপপদ বিভক্তি। কর্মকারক আমরা পড়েছিলাম, কর্মে হচ্ছে দ্বিতীয়া হয়, সেই রকমই এখানে চতুর্থী হচ্ছে সম্প্রদানে চতুর্থী। আমরা পড়েছিলাম অধিকরণে সপ্তমী, তো এগুলি অধিকরণ বা কর্ম এগুলি হচ্ছে কারক। আর উপপদ বিভক্তি কোনগুলিকে বলে না, যখন হচ্ছে কোনো শব্দ যোগে যেগুলি হয়, যেমন এখানে নমঃ, স্বাহা, স্বাধা এগুলি যোগে চতুর্থী হবে, তো এইগুলি যোগে শব্দ যোগে যখন চতুর্থী হচ্ছে বা বিভক্তি হচ্ছে যে কোনো বিভক্তি, সেইগুলিকে বলা হবে উপপদ বিভক্তি।
তো এখানে নমঃ স্বাহা এগুলি উদাহরণ কি আছে আপনার তো? আমার শব্দ হচ্ছে নমঃ শিবায়, স্বাহা। স্বাহা তো অন্য বলতে হবে, নিজে থেকে বানিয়ে বলতে হবে, যেগুলি দেওয়া আছে সেগুলি বাদ দিয়ে চেষ্টা করতে হবে বলার। একটা হচ্ছে পর্যাপ্ত আলমের হতে পারে, ওয়ারি আলম, এরকম হতে পারে। বলতে বলেছিলাম যে যার থেকে পর্যাপ্ত, তো সেখানে হচ্ছে অলম শব্দ হবে, ঠিক আছে? হ্যাঁ। যেরকম কি ছিল যে হরি অলম, অসুরায় হরি অলম, অসুরদের থেকে জন্য হরি হচ্ছে শ্রেষ্ঠ, এরকম অর্থ বা পর্যাপ্ত। বুঝি। তাহলে হ্যাঁ, পিপাসায় ওয়ারি আলম, এরকম হবে। ঠিক ঠিক ঠিক, পিপাসায় বাড়ি অলম, ঠিক। বাড়ি হচ্ছে পর্যাপ্ত, জল হচ্ছে পর্যাপ্ত, পিপাসার জন্য জল পর্যাপ্ত। সৌমিলি, আর কোন নিয়ম আছে? হ্যাঁ স্যার, 3 নম্বর একটা নিয়ম ছিল যেটা রুচ ধাতু অর্থে, যেরকম হতে পারে যে সীতাই মৃগম রচতে। আর একবার কি উদাহরণ? সীতাই মৃগম রচতে। মৃগ শব্দ হচ্ছে পুংলিঙ্গ শব্দ, তাহলে মৃগাহা হবে, মৃগাহা রোচতে। ঠিক, এই উদাহরণটি আগের দিন বলা হয়েছিল, তাই না? নতুন উদাহরণ কিছু? কৃষ্ণঃ সঙ্গীতম রচতে। না, এখানে কি বলা হয়েছিল? যেটা পছন্দ সেখানে চতুর্থী হবে। কৃষ্ণায় কৃষ্ণায় যার পছন্দ। হ্যাঁ স্যার, কৃষ্ণায় সঙ্গীতম রচতে। ঠিক ঠিক, খুব সুন্দর। কৃষ্ণায় সঙ্গীতম রোচতে, এটা কি বলা হয়েছিল? যে পছন্দ করা যদি বোঝানো হয় বা ভালো লাগা যদি বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে যার ভালো লাগে বা যার পছন্দ, তো সেই বাচক শব্দে হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তি হবে। তাহলে এখানে কৃষ্ণের পছন্দ, তাই না? কৃষ্ণ সঙ্গীত ভালোবাসে বা পছন্দ করে, তাহলে এখানে কৃষ্ণের পছন্দের কথা বলা হচ্ছে, সেই জন্য কৃষ্ণ শব্দে এখানে চতুর্থী বিভক্তি হবে। ঠিক। হ্যাঁ স্যার। স্যার আর একটা যেটা উদাহরণটা বললাম, ওই সীতা ওই মৃগাহ রচতে, ওটা মৃগম কেন হবে না? কারণ ওখানে দ্বিতীয় বিভক্তি, যেটা সেকেন্ড উদাহরণ যেটা বললাম ওটা তো সঙ্গীতম হলো, তো ওটা মৃগম কেন হবে না? সঙ্গীতম এটা হচ্ছে ক্রিবলিঙ্গ শব্দ, প্রথমাতেই আছে, দ্বিতীয় হবে না, ঠিক আছে? কারণ সেখানে আমরা ক্রিয়া তাকেই যুক্ত করছে, তাই না? ক্রিয়া অনুসারে ওখানে হচ্ছে এক বচন ইত্যাদি, ঠিক আছে? ওটা হচ্ছে ওটাই সেখানে হচ্ছে কর্তা, কারণ ক্রিয়া সেটাকেই যুক্ত করছে, বা সেটা হচ্ছে স্বতন্ত্র। কর্তা কাকে বলে না? যেটা হচ্ছে স্বতন্ত্র, কারোর উপর নির্ভর করে না, সাক্ষাৎ ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ হয়ে যায় সেটাকে বলা হচ্ছে কর্তা। তো এখানে ক্রিয়ার সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধ হচ্ছে সঙ্গীতের, সঙ্গীতম রোচতে। এখানে আর কিছু দরকার নেই, এটুকু বললেই হয়ে যায়, ঠিক আছে? এখানে আর কোনো প্রশ্ন থাকে না, ঠিক আছে? সঞ্জয় বাবু কিছু বলবেন? হ্যাঁ স্যার, তাহলে স্যার সাহার যেগুলো আমরা উচ্চারণ করি, যেমন ওম রামায় তর্পয়ামি স্বাহা, এটাও তাহলে চতুর্থী বিভক্তি হচ্ছে। নমঃ এই শব্দটি থাকলে চতুর্থী বিভক্তি হবে, যাকে নমস্কার করছেন তার উদ্দেশ্যে, যার উদ্দেশ্যে নমঃ বলছেন সেখানে চতুর্থী বিভক্তি হবে, শিবায় নমঃ, ঠিক আছে? যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছিল সেখানে দেখবেন যে আরো আচ্ছা অনেকগুলি স্যার, শব্দ আর দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা।
সেই সমস্ত শব্দগুলি হচ্ছে যাদের উদ্দেশ্যে ব্যবহার করা হবে সেগুলিতে চতুর্থী বিভক্তি হবে। কোনো প্রশ্ন আছে চতুর্থী বিভক্তি সম্বন্ধে? জিজ্ঞাসা থাকলে বলুন। আলোকাপর্ণা, স্যার হাত তুলবেন আগে, তারপরে বলবেন। বলুন সঞ্জয় বাবু। স্যার এই সম্পূর্ণ স্ট্রাকচারটা একটু বলে দিলে ভালো হয় স্যার, আমি ছিলাম না তো স্যার। তার জন্য ইউটিউব আছে, ইউটিউবে গিয়ে আপনি দেখে নেবেন, ঠিক আছে? এতদিন আপনার দেখে নেওয়া উচিত ছিল, 1 সপ্তাহ হয়ে গেল, আপনার ইউটিউবে গিয়ে একটু দেখে নেওয়া উচিত ছিল। ক্লাসে আবার যদি আমি রিপিট করি তাহলে নতুন করা করে হবে, তাই না? শুনতে পাচ্ছেন সঞ্জয় বাবু? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। মাঝে আরো 2টা ক্লাস ছিল তো স্যার, এই আমাদের নেট এখানে খুবই স্লো ছিল, সেজন্য করতে পারিনি। আজকে আমরা দেখে নেব স্যার। ঠিক ঠিক, হ্যাঁ, ওটা নিজেকেই দেখে নিতে হবে, ঠিক আছে? ক্লাসে আবার একজনের জন্য আবার পুরো বিষয়টা যদি বলি তাহলে অনেকটা সময় যাবে। আচ্ছা স্যার, ধাতুটা স্যার কি হবে, কি ধরনের রূপ হবে? কোন ধাতুটা? লাস্টে যেগুলো যেমন দদাতি, ওইটা কি কর্তাকে করে হবে? দদানি, দদাতি। আপনি ক্লাসটা দেখুন, তারপরে যদি বুঝতে না পারেন তখন বলবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক, ক্লাসটা আগে দেখে নেবেন, তারপরে যদি বুঝতে না পারেন আপনি আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা পরের দিন ক্লাসেও জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু আগে আপনাকে ক্লাসটা পুরোটা শুনতে হবে, তারপরে বুঝতে না পারলে আমি আছি। আলোকাপর্ণা আগের দিন জয়েন হয়েছিলেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা? না স্যার, বুঝেছি বুঝেছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো যে বিষয়, নতুন বিষয়, সেটা হচ্ছে তৃতীয়া এবং পঞ্চমী। একই দিনে আমরা দুটো বিভক্তি হচ্ছে পড়বো, তৃতীয়া এবং পঞ্চমী। আর কোনো বিভক্তি বাকি নেই, তাই তো? আমরা সমস্ত বিভক্তি শেষ করে ফেলবো আজকে। চলুন প্রথমে আমরা রূপগুলি দেখে নিই যে তৃতীয়াতে এবং পঞ্চমীতে কেমন রূপ হয়, তারপরে আমরা নিয়মে যাব যে কখন ব্যবহার করবো এগুলো। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক, এটা আপনাদের দেওয়া হয়েছিল প্রথম শব্দরূপের যে তালিকা আপনাদের দেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে প্রথম শব্দরূপের তালিকা। আরো একটি দেওয়া হয়েছিল, সেখানেও কিছু শব্দরূপ ছিল। তো এখানে আমরা দেখব যে পঞ্চমীতে এবং তৃতীয়াতে কি কি রূপ হচ্ছে। সকলে মিউট করে নেবেন। এখানে দেখুন রাম শব্দ, আমরা রাম শব্দ পড়েছিলাম, মুখস্থও করেছিলাম। রাম শব্দ হচ্ছে আমরা অকারান্ত পুংলিঙ্গ হিসেবে নিয়েছিলাম। তো এখানে অকারান্ত পুংলিঙ্গ শব্দের তৃতীয়া এবং পঞ্চমী রূপটি কে পড়বে? কে পড়বেন? মেঘমালা। হ্যাঁ স্যার, তৃতীয় আর পঞ্চমী তো স্যার। হ্যাঁ স্যার,
रामेण रामाभ्यां रामैः रामात् रामाभ्यां रामेभ्यः। ঠিক। এখানে দেখবেন অকারান্ত পুংলিঙ্গ শব্দ যত আছে একই রকম রূপ হবে, এটা আপনাদের বারে বারে বলেছি, কিন্তু আপনারা কিন্তু এখনো অনেকে মুখস্থ করেননি। আমি বলেছিলাম যে রূপগুলি মুখস্থ করতে থাকবেন, কিন্তু আপনারা মুখস্থ করছেন না। একটি করে রূপ মুখস্থ করুন, সপ্তাহে যে কোনো একটি শব্দের রূপ মুখস্থ করুন। এক সপ্তাহে একটি শব্দ রূপ মুখস্থ করা খুব একটা কঠিন হবে না, নিজেরা চেষ্টা করুন, হয়ে যাবে। তো এখানে অকারান্ত পুংলিঙ্গের রূপ দেওয়া হয়েছে। তৃতীয়াতে হচ্ছে রামেণ রামাভ্যাম রামৈহি, মনে থাকবে, রামেণ রামাভ্যাম রামৈহি। আর পঞ্চমীতে হচ্ছে রামাৎ অথবা রামাদ রামাভ্যাম রামেভ্যঃ। তাহলে এখানে যদি অকারান্ত শব্দ অন্য কোনো বলতে বলি, কে বলবেন? অকারান্ত অন্য কোনো শব্দ বলুন, কে বলবেন? সৌমিলি হ্যাঁ স্যার। বলুন, যে কোনো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণেন কৃষ্ণেন কৃষ্ণাভ্যাম কৃষ্ণৈঃ। আর পঞ্চমী কৃষ্ণাৎ কৃষ্ণাভ্যাম কৃষ্ণৈভ্যঃ। কৃষ্ণই নাই, কৃষ্ণেভ্যঃ, একার আছে এখানে, ওইকার নাই, কৃষ্ণেভ্যঃ। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক। ব্রজেশ বাবু বলুন অন্য কোনো শব্দ। স্যার বালক দিয়ে বলবো? হ্যাঁ, যে কোনো অকারান্ত শব্দ হলেই হবে, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আহ, বালকের পঞ্চমী স্যার, বালকের লাস্টে তো ক আছে, তো রামের পরে এ না এসছে, বালকের পরে কি হবে? বালক এ না? যেরকম আছে একই রকম হবে। হুম, যেটুকু ঠিক অংশ আছে। প্রাতিপদিক যেটুকু অংশ হচ্ছে তারপরে এন যোগ হয়ে যাবে। তৃতীয়ার এক বচন হচ্ছে বালকেনা, দ্বিবচন বালকাভ্যাম, আর বহু বচন হচ্ছে বালকৈহি, আর পঞ্চমী হচ্ছে বালকান, পঞ্চমীর এক বচন। আর পঞ্চমীর না, বালকা দ্বিবচন নয়, ওটা হচ্ছে বালকাত। সরি, পঞ্চমীর এক বচন হচ্ছে বালকাত, আর দ্বিবচন হচ্ছে বালকাভ্যাম, আর বহু বচন হচ্ছে বালা বালাকেভ্যঃ। ঠিক ঠিক। মেঘমালা অন্য কোনো শব্দ? স্যার বৃক্ষ পুল্লিঙ্গ শব্দ তো স্যার? বৃক্ষ শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা স্যার, তাহলে বৃক্ষেণ বৃক্ষাভ্যাম বৃক্ষৈঃ বৃক্ষাৎ বৃক্ষাভ্যাম বৃক্ষেভ্যঃ। ঠিক ঠিক। এইরকম ভাবেই সকলে অভ্যাস করবেন, অকারান্ত পুংলিঙ্গ যত শব্দ আছে একই রকম ভাবে হবে। ঠিক। তারপরে আমরা লতা শব্দ যদি দেখি, তাহলে রমা শব্দ এখানে দেওয়া আছে, লতা শব্দ দেওয়া নেই, এখানে রমা শব্দ দেওয়া আছে। তো দেখুন, এটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এটা কে পড়বেন? পড়ুন একজন, কে পড়বেন? পড়ুন ব্রজেশ বাবু। স্যার ছাত্রা। না, এটা আগে পড়ুন একবার, তৃতীয়া আর ও আচ্ছা। পঞ্চমীটা একবার পড়ুন। স্ত্রীলিঙ্গের আকারান্ত স্ত্রীলিঙ্গের তৃতীয়া হচ্ছে রমায়া রামাভ্যাম
রামাভিহি। আর পঞ্চমীর এক বচন হচ্ছে রামায়া, সরি রামায়াহা। আর পঞ্চমীর দ্বিবচন হচ্ছে রামাভ্যাম। আর পঞ্চমীর বহুবচন হচ্ছে রামাভ্যাহা। ঠিক, এখানে রা নেই কিন্তু র আছে, তাই না? র, তাহলে রামায়া, রামাভ্যাম, রামাভিহি। ঠিক আছে, যেখানে আকার আছে সেগুলি দীর্ঘ দীর্ঘ উচ্চারণ করতে হবে। এখানে র এর পরে কিন্তু আকার নেই, সেই জন্য তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। রামায়া, রামাভ্যাম, রামাভিহি। ঠিক আছে, তারপরে রামায়াহা, রামাভ্যাম, রামাভ্যাহা। ঠিক, এইরকম শব্দ বলছিলেন ছাত্রা শব্দ, তাই তো? তাহলে ছাত্রা শব্দে কি হবে বলুন ব্রজেশ বাবু? ছাত্রা দিয়ে করলে তৃতীয়ার প্রথম বচন হচ্ছে, এক বচন হচ্ছে ছাত্রায়া, দ্বিবচন ছাত্রাভ্যাম। আরেকবার উচ্চারণ করুন ঠিক করে এক বচনটি। ছাত্রায়া। ছাত্রয়া, শেষে ইয়া আছে না? ছাত্রয়া। ছাত্রায়া। দেখুন এখানে কি ছিল? রমা ছিল, তাই না? রমা ছিল, প্রাতিপদিক রমা। হুম, এখানে দেখুন র ম ইয়া, ময়া আকারটা কিন্তু নেই, র ম ইয়া হয়ে গেছে। সেরকমই ছাত্রয়া, ছাত্রায়া। ছাত্রয়া। তারপরে বলুন। ছাত্রয়া, ছাত্রাভ্যাম, ছাত্রাভিহি। পঞ্চমী ছাত্রায়াহ, ছাত্রাভ্যাম, ছাত্রাভ্যাহ। ঠিক, ছাত্রায়াহা, এখানে আকার সব জায়গাতেই থাকবে, কিন্তু তৃতীয়াতে হচ্ছে আকারটি হবে না। আর কেউ বলবেন অন্য কোন শব্দরূপ? সৌমিলি। सीताया, सीताभ्याम, सीताभिहि, सीतायाः, सीताभ्याम, सीताभ्यः। গুড। তারপরে আর কেউ বলবেন? আর কেউ বলতে চান? ঠিক আছে, তাহলে পরে দেখুন ফল শব্দ রয়েছে। ফল শব্দটি হচ্ছে একই রকম। ফল শব্দটি আমরা যেটা রাম শব্দ পড়লাম, পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সেই শব্দের মতোই হবে এটি। সেই জন্য এটা আমরা আর অভ্যাস করছি না। ক্লিবলিঙ্গ শব্দ যদিও, কিন্তু এর হচ্ছে তৃতীয়া আর পঞ্চমী একই রকমই। তারপরে রয়েছে কবি শব্দ। পুংলিঙ্গ হ্রাস্ব ইকারান্ত শব্দ কবি শব্দ। এটি সৌমিলি করুন আপনি। कविना, कविभ्याम, कविभिः, कवेः, कविभ्याम, कविभ्यः। ঠিক, এইরকমই মতিতে কি হবে? মতি না হয় না, সেখানে অন্যরকম হয়, আমরা দেখব। ঠিক আছে, এটা আগে আমরা দেখি। তাহলে কবিনা, কবিভ্যাম, কবিভিহি। আর পঞ্চমীতে হচ্ছে কবেহে, কবিভ্যাম, কবিভ্যাহ। ঠিক, কেউ বলবেন অন্য কোনো শব্দ হ্রাস্ব ইকারান্ত? ভাবুন হ্রস্ব ইকারান্ত কি শব্দ আছে? হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ সৌমিলি। हरिणा, हरिभ्याम, हरिभिः, हरेः, हरिभ्याम, हरिभ्यः। ঠিক ঠিক, একদম সঠিক। বাকিরা বলুন। দুই একজন শুধু বলছেন, বাকিরা বলুন। ব্রজেশ বাবু বলুন। স্যার মুনি। কি শব্দ? মুনি। মণিহি, হ্যাঁ মণি হতে পারে, মণি। মনি। আচ্ছা, তৃতীয়ার এক বচন বলুন। মণিনা,
দ্বিবচন মণিভ্যাম, বহুবচন মণিভিহি, পঞ্চমীর এক বচন মনেহে, দ্বিবচন মণিভ্যাম, আর বহুবচন মণিভ্যাহ। ঠিক ঠিক। তারপর বাকিরা বলুন। বলতে হবে, সকলকে বলতে হবে, ভেবে বলুন। কি হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ কি আছে ভেবে বলুন। সঞ্জয় বাবু বলুন। স্যার মতি হবে, মতি। মতি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। কপি হবে আপনাদের স্যার, কপি। কপি হবে, বলুন। হ্যাঁ স্যার, কি বলবো স্যার, এটা তৃতীয়া আর পঞ্চমী। তৃতীয়া এবং পঞ্চমীতে বলুন কি হবে। স্যার কপিনা কপিভ্যাম কপিভিহি, কপেহে কপিভ্যাম কপিভ্যः। ঠিক ঠিক। একটু ভয়ের উচ্চারণটা আপনার ঠিক হচ্ছে না। কপিভ্যাম, কপিভিহি, কপিভ্যাম, ঠিক আছে। কপিভ্যः, একটু উচ্চারণটা ঠিক কপিভ্যাম। ঠিক ঠিক। তারপর আর কেউ বলবেন? বলুন, ভেবে বলুন। হ্যাঁ, রবি শব্দও হবে, পুংলিঙ্গ শব্দ। হ্রস্ব ইকারান্ত রবি শব্দও হবে। অঙ্কনা দত্ত কি হবে? স্যার রবি বললেন। রবি, এটা রুদ্রনাথ বাবু বললেন। আমি বলেছিলাম যে কোনো হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, হ্রস্ব ইকারান্ত যে কোনো শব্দ দিয়ে বলতে বলছিলাম। মাথায় আসছে না স্যার। হবি কি হয়? কি হবি? হ্যাঁ। না, হবি হবে না। হবি হচ্ছে ওটা আলাদা শব্দ। আচ্ছা ওটা হবিষ, ওটা সকারান্ত শব্দ। না, আমার মাথায় আসছে না এখন। আচ্ছা, রবি দিয়েই বলুন কি হবে। রবি দিয়ে, রবি দিয়ে তো রবিহি, রবি, রবয়ঃ, রবিম, না, রবি। তৃতীয়া এবং পঞ্চমী। আচ্ছা, তৃতীয় হচ্ছে রবিনা, রবিভ্যাম রবিভিহি, রবেহে রবিভ্যাম রবিভ্যः। আমরা হ্রস্ব ইকারান্ত যে কোনো পুরুষের নাম যদি আমরা ভাবি তাহলেই পেয়ে যাব, অনেক শব্দ পাবো, তাই না? আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের মধ্যে থেকে যদি আমরা হ্রস্ব ইকারান্ত যদি আমরা নাম খুঁজি তাহলেই কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার স্ত্রীলিঙ্গে কি হবে বলুন। স্ত্রীলিঙ্গে হ্রস্ব ইকারান্ত মতি শব্দ যেরকম হয়, মতি শব্দের তো দেখতেই পাচ্ছেন কেমন রূপ হয়েছে, এইরকমই অন্য শব্দের রূপ বলুন কি হবে। কে বলবেন? সকলকেই বলতে হবে, সকলে ভেবে রাখুন, সকলকেই বলতে হবে একটি করে শব্দ। স্ত্রীলিঙ্গে মানে কোনো মহিলার নাম বললেই হয়ে যাবে, যার নাম হচ্ছে হ্রস্ব ইকারান্ত দিয়ে। ব্রজেশ বাবু বলুন। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ওই কবি শব্দে আর মতি শব্দে তো দুটোতেই হ্রস্ব ইকারান্ত আছে, তাহলে ওটা পুং আর এটা স্ত্রী কি করে বুঝবো? এটা আপনার বোঝার দরকার নেই এখন, এটা হচ্ছে ব্যাকরণের বিষয়। আপনাদের এটা এখন মেনে চলতে হবে যে এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে? এটা মেনেই চলতে হবে। তাহলে স্যার অন্য স্ত্রীলিঙ্গ গুলো কি করে বুঝবো, মানে কোনটা এখন তাহলে ভাববো আর বলবো? যেগুলি আমরা মহিলাদের নাম হয় সেরকম ভাবুন, তাহলেই বুঝতে পারবেন।
আচ্ছা যেরকম রবি, রবি এই নামটা মেয়েদের হয় নাকি ছেলেদের হয়? ছেলেদের হয়। তাই না, ছেলেদের হয়। তাহলে এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। এরকম করে আমাদের এখন বুঝতে হবে, ঠিক আছে? আমরা যদি ব্যাকরণের নিয়ম বলি তাহলে সেটাই হচ্ছে অনেক বড় বিষয় হয়ে যাবে, যে কিভাবে শব্দের কিভাবে লিঙ্গ বুঝবেন। সেটার জন্য যদি আমি ব্যাকরণের বিষয় বোঝাই আপনাকে, তাহলে সেটা খুব কঠিন হয়ে যাবে এবং অনেক বড় বিষয় হয়ে যাবে। সেই জন্য আচ্ছা আপনাদেরকে এরকম ভাবে সহজভাবে শেখানো হচ্ছে যে আপনারা এরকম এরকম ভাবে এখন মেনে চলুন, যে এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, রতি শব্দ, তারপরে ভক্তি, এইরকম মতি শব্দ এখানে দেওয়া আছে, কীর্তি, এইগুলি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। তো বলুন, রতি শব্দ দিয়ে বলুন রুদ্রনাথ বাবু। স্যার রতিয়া রতিভ্যাম রতিভিঃ রতেঃ রতিভ্যাম রতিভ্যঃ। ঠিক ঠিক, ব্রজেশ বাবু বলবেন, বলুন। স্যার জ্যোতি। জ্যোতিহি, তাই তো? হুম কিন্তু জ্যোতিহি শব্দটা হচ্ছে সকারান্ত শব্দ, ঠিক আছে? এটা জ্যোতিষ, এটা হচ্ছে দন্ত স চলে আসছে, ঠিক আছে? এটা একটু অন্যরকম শব্দ। যেরকম ঠিক হবিষ, তাহলে আরেকটা হবে। হ্যাঁ, হবিষ শব্দটা যেরকম বললাম যে ওটা সকারান্ত, সেরকমই এটাও। আলোক পর্ণা বলুন। স্যার পতি শব্দটা কি হবে? প্রতি, পতি পতি প্রতি শব্দটা ওটা হচ্ছে অব্যয়, ঠিক আছে? স্যার প্রতি হবে না। প্রতি নয়, পতি পতি মানে পতি। আচ্ছা, পতিহি, তাই তো? হ্যাঁ হ্যাঁ পতি, হ্যাঁ পতি। হ্যাঁ না, হ্যাঁ। ওটা হবে না, ওটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এটা স্ত্রীলিঙ্গ নয়, ওটা পতিটা পুংলিঙ্গ শব্দ। আচ্ছা এখানে আপনি প্রীতি বলতে পারেন, প্রীতি, প্রীতি মেয়েদের নাম হয়, আচ্ছা। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি প্রীতি দিয়ে বলুন এটা কি হবে, তৃতীয়া আর পঞ্চমী। আচ্ছা, তাহলে এটা দিয়ে বলার চেষ্টা করি, প্রীতি দিয়ে। হ্যাঁ, প্রীতি দিয়ে বলুন। তৃতীয়া পৃথিব্যাম পৃথিবীঃ, আর পঞ্চমী হবে হচ্ছে প্রীতিঃ পৃথিব্যাম পৃথিব্যঃ। ঠিক ঠিক, এইরকম ভাবেই যত হ্রস্ব ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে একই রকম হবে। সঞ্জয় বাবু বলুন। স্যার কৃতি দিয়ে হবে, কৃতি। হ্যাঁ, কৃতিহি হবে। তাহলে কৃত্যা কৃতিভ্যাম কৃতিভিঃ। পঞ্চমীতে হবে কৃতে কৃতিভ্যাম কৃতিভ্যঃ। ঠিক ঠিক, বিসর্গের উচ্চারণটা ঠিক করতে হবে আপনাকে, বিসর্গ উচ্চারণ বোঝা গেল না। আর হচ্ছে ভ্যাম যেটা আছে সেটার উচ্চারণও ঠিক হচ্ছে না, আপনাদের উচ্চারণ আরো অভ্যাস করতে হবে। যখন বলছি তখন শুনে শুনে আপনারা মিউট করেই অভ্যাস করুন, ঠিক আছে? তাহলে অভ্যাসটা ঠিক হয়ে যাবে। বলুন রুদ্রনাথ। স্যার এই যে আপনি যে যেরকম ভাবে বুঝে যাচ্ছেন, ধরুন এই যে এই জিনিসটা, ওটা কি স্যার ব্যাকরণ ছাড়া ওই জিনিসটা আসবে না? মানে কোনটা পুংলিঙ্গ বা কোনটা স্ত্রীলিঙ্গ, যেমন ধরুন আপনি এটা বললেন পতি, বা আমি এরকম বললাম স্বস্তি তিথি, এগুলো। না, ওটা ব্যাকরণ না বুঝলে এটা বোঝা যাবে না, কারণ এটা হচ্ছে শব্দের লিঙ্গ, তাই না? শব্দে কি প্রত্যয় যুক্ত হচ্ছে সেই অনুসারে হচ্ছে লিঙ্গ হয়, ঠিক আছে? প্রত্যয় বলতে মানে শব্দটার উৎপত্তি কিভাবে হচ্ছে, শব্দটাকে ভাঙতে হবে, ভেঙে আপনাকে বুঝতে হবে যেখানে কি যোগ হয়েছে, তারপরেই আপনি বুঝতে পারবেন এটা কোন লিঙ্গে হয়েছে, ঠিক আছে? ওকে। না হলে দেখুন, জ্ঞানী শব্দ, জ্ঞানী শব্দ আর নদী শব্দ, এই দুটির মধ্যে দেখুন দুটিই হচ্ছে দীর্ঘিকারান্ত, তাই না? কিন্তু একটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। নদীটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, আর হচ্ছে জ্ঞানী যেটা প্রথমাতে ব্যবহার করছি যদিও, এটা হচ্ছে নকারান্ত শব্দ। কিন্তু আমরা যদি প্রথমার রূপ দেখি তাহলে আমরা কি ভাববো, এটা স্ত্রীলিঙ্গ দীর্ঘিকারান্ত শব্দ।
সেই জন্যই আপনাদেরকে যদি ব্যাকরণ বুঝতে হয় তাহলে আপনাদের এখানে প্রত্যয় জানতে হবে, শব্দটি কোন ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেটা জানতে হবে। এগুলি অনেক জটিল বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের এই স্তরে সেগুলি বোঝা সম্ভব নয়। সেই জন্য আপনাদের সরল নিয়ম বলা হচ্ছে যে যেগুলি আপনারা লোকে দেখছেন যে কোনো ছেলের নাম হচ্ছে সেগুলি আপনারা পুংলিঙ্গ হিসেবে ব্যবহার করুন, আর যেগুলি দেখছেন মেয়েদের নাম হচ্ছে সেগুলি আপনারা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করুন। ওকে স্যার। স্যার গুণীটা কি হবে, গুণী? গুণী শব্দটাও হচ্ছে আপনাদেরকে না দেখতে হবে, ঠিক আছে? আপনাদের সব দেওয়া হচ্ছে কিন্তু আপনারা কিন্তু অভ্যাস করছেন না। এখানে দেখুন জ্ঞানী শব্দটি অথবা গুণী শব্দটি দুটির এর মধ্যে একটি দেওয়া আছে, এই লিস্টের মধ্যেই আছে কিছু, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো গুণী শব্দটা আমি বারবার বলেছি, যেটা হচ্ছে নকারান্ত শব্দ, গুণিন, ঠিক আছে? গুণিন এটা হচ্ছে নকারান্ত শব্দ, প্রথম হাতের রূপ হয় হচ্ছে গুণী, দীর্ঘী হয়ে যায় গুণী, ঠিক আছে? তারপরে মতি শব্দ হলো স্ত্রীলিঙ্গে। এবার আমরা বাড়ি, দেখুন এখানে লিঙ্গলিঙ্গ শব্দ রয়েছে বাড়ি, তো এটা বাড়ির কেমন রূপ হচ্ছে আমরা দেখে নিই। এখানে বাড়ি না, বাড়িভ্যাম বাড়িভিহি, এটা পুংলিঙ্গের মতোই হয়েছে। তারপর পঞ্চমীতে হচ্ছে বাড়ি নাহা, বাড়িভ্যাম বাড়িভ্যাহা, এখানে বাড়ি নাহা হয়েছে, এটা ক্লিবলিঙ্গ শব্দ, সেই জন্য এখানে রূপটি হচ্ছে একটু পাল্টে গেছে, বাড়ি নাহা। তারপরে হচ্ছে স্ত্রীলিঙ্গ, দীর্ঘীকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আর আমরা দু একটি শব্দ দেখে নেব, তারপরে হচ্ছে আমরা নিয়মে যাব, যে তৃতীয়া এবং পঞ্চমী কখন আমরা ব্যবহার করব সেই নিয়মটি আমরা শিখব। তার আগে আর দুটো শব্দ দেখে নিই আমরা। নদী শব্দ দেখুন নদিয়া হয়েছে, যেরকম মতি শব্দের মতিয়া হয়েছিল সেরকমই একই রকম রূপ হয়েছে নদিয়া, নদীভ্যাম নদীভিহি। তারপরে পঞ্চমীতে নদ্যাহা হয়েছে, ওখানেও দেখবেন যদি বিকল্প রূপটি যদি দেখেন, আপনারা তো মতে হে বললেন কিন্তু ওখানে আরেকটি বিকল্প রূপ দেওয়া ছিল, সেখানে কিন্তু মত্যাহা ছিল, তো সেই রকমই একই রকম রূপ হয়েছে এখানেও নদ্যাহা, কিন্তু এখানে একটিই রূপ হবে, নদ্যাহা এই রূপটিই হবে। ওখানে যেরকম মতে হে হয়েছিল আবার মত্যাহা হয়েছিল, এখানে কিন্তু সেরকম নয়, এখানে একটিই রূপ হবে নদ্যাহা। তো সেই জন্য দুই জায়গাতেই যদি আপনারা মিলিয়ে রাখতে চান তাহলে একটি রূপ মুখস্থ করলেই হয়ে যাবে, নদ্যাহা যেরকম হচ্ছে ওখানেও সেরকম মত্যাহা হয়েছে। তাহলে হ্রস্ব ইকারান্ত এবং দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের পঞ্চমীতে একই রূপ হচ্ছে, এটা আপনাদের সহজ মনে রাখার জন্য। তারপরে গুরু, উকারান্ত শব্দ গুরু, এখানে কি হচ্ছে একজন পড়ুন, কেউ একজন, উকারান্ত কেউ একজন পড়ুন। সৌমিলি। গুরু না, গুরুভ্যাম গুরুভিঃ, গুরোঃ গুরুভ্যাম গুরুভ্যঃ। ঠিক, এখানে দেখুন ওকার বিসর্গ হয়ে যাচ্ছে পঞ্চমীতে, গুরো হোক। কবি শব্দের কি হয়েছিল, একার হয়েছিল তাই না, কবেহে হয়েছিল, একার হয়েছিল, একার বিসর্গ। এখানে যেহেতু হ্রস্ব উকারান্ত শব্দ সেই জন্য এখানে ওকার বিসর্গ হচ্ছে। আর গুরু না, এখানে তো একই রকমই আছে, কারণ সেখানে কবি না হয়েছিল, এখানে গুরু না হচ্ছে, যেহেতু র আছে আগে সেই জন্য মূর্ধন্য হয়ে যাচ্ছে, সেটা আলাদা বিষয়, কিন্তু নিয়ম হচ্ছে একই। সাধু শব্দ হলে এখানে কি হতো, ব্রজেশ বাবু? সাধু হলে তৃতীয়াতে এক বচনে সাধু না, সাধুভ্যাম সাধুভিঃ, আর পঞ্চমীতে সাধু সাধুঃ সাধুঃ সাধুভ্যাম সাধুহ নয়, সাধোহ, ওকার হয়ে যাবে, উকারটা থাকবে না তখন, সাধোহ। আচ্ছা, পঞ্চমীর এক বচনে সাধোঃ, দ্বিবচন সাধুভ্যাম,
আর সাধুভ্যাহ। ঠিক ঠিক। এইরকম উকারান্ত কিছু শব্দ বলতে পারবেন অন্য? স্যার মধু, মধু। মধু শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গে হয়, সেই জন্য সেটা এখানে হবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মেঘমালা। স্যার প্রভু হয়? হ্যাঁ, প্রভুহু শব্দ হবে, প্রভুহু। আচ্ছা আচ্ছা, তাহলে প্রভু না, প্রভুভ্যাম, প্রভুভিঃ। ঠিক ঠিক। এই পঞ্চমীটা কি হবে স্যার? পঞ্চমী হবে প্রভোহ। আচ্ছা, প্রভোঃ, প্রভুভ্যাম, প্রভুভ্যঃ। ঠিক। উকারটা ওঠে শুধু ওকার হয়ে যাবে, প্রভোহ। এখানে উকারটা বাদ দিয়ে ওকার হয়ে যাবে, প্রভোহ। সৌমিলি। স্যার শিশু হবে। শিশু শব্দ হবে, ঠিক। শিশু না, শিশুভ্যাম, শিশুভিঃ। শিশোঃ, শিশুভ্যাম, শিশুভ্যঃ। ঠিক ঠিক। আর কেউ বলবেন? অনেক শব্দ আছে, আপনারা ভাবতে পারছেন না, তাই ভাবলেই কিন্তু বলতে পারবেন, অঙ্ক না। স্যার ইয়েদু হবে? হ্যাঁ, ইয়াদুহু হবে। হ্যাঁ। তো তৃতীয় আর পঞ্চমী রূপ তো? ঠিক। তৃতীয় আর পঞ্চমীতে কি হবে? তৃতীয়াতে হবে ইয়াদু, ইয়াদুর না, ইয়াদুভ্যাম, ইয়াদুভিঃ। আর পঞ্চমীতে হবে ইয়াদোঃ, ইয়াদুভ্যাম, ইয়াদুভ্যঃ। ঠিক ঠিক। আরো বলতে হবে, প্রতিটা শব্দেই বলতে হবে। ব্রজেশ বাবু বলুন। স্যার ভানু। এই তো, ভালো ভেবে পেয়েছেন তো, ভানু শব্দ হবে, বলুন। তৃতীয়া ভানু না, ভানুভ্যাম, ভানুভিঃ। আর পঞ্চমী ভানুঃ, ভানুভ্যাম, ভানুভ্যাহ। ঠিক ঠিক। এইরকম আপনাদের কিন্তু বাড়িতেও অভ্যাস করতে হবে। আমি ক্লাসে যদি এতক্ষণ অভ্যাস করাই তাহলে নতুন বিষয় পড়ানোর সময় কমে যাবে, তাই না? সেই জন্য এগুলি আপনাদের বাড়িতেই ভেবে ভেবে অভ্যাস করতে হবে। আজকে আমরা আর অভ্যাস করব না, এবার আমরা নিয়মে যাব। তো নিয়ম কি আছে তৃতীয়া বিভক্তি এবং পঞ্চমী বিভক্তির, সেটা আমরা এখন দেখব। এক মিনিট একটু হোল্ড করুন।
দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক, কেউ একজন পড়ুন। কে পড়বেন? অঙ্কনা দত্ত। হ্যাঁ স্যার। স্যার প্রথমে একদম ওপর থেকে, যখন কোনো এখান থেকে। সেখান থেকে পঞ্চমী বিভক্তি। হ্যাঁ, পঞ্চমী বিভক্তি। যখন কোনো বস্তুর বিভাগ হয় তখন বস্তুটির বিভাগ যেখান থেকে হয় সেই বস্তুবাচক শব্দ থেকে পঞ্চমী বিভক্তি হয়। যেমন বৃক্ষ থেকে ফল পড়ছে, এখানে বৃক্ষ থেকে ফলের বিভাগ হচ্ছে, অতএব বৃক্ষ শব্দ থেকে পঞ্চমী বিভক্তি হবে। যেমন বৃক্ষাৎ ফলম পততি ইতি। ঠিক ঠিক। তাহলে এখানে বলা হচ্ছে যে বস্তুটির বিভাগ যেখান থেকে হয়। যখন আমরা কোনো কিছু বোঝাবো যে বিচ্ছেদ বা বিভাগ, তো যেখান থেকে বিভাগ হচ্ছে, একটা সূত্র আছে ধ্রুবম অপায়ে অপাদানম বলে। ঠিক আছে, অপাদান, এখানে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। কারক হিসেবে দেখলে আমরা পঞ্চমী বিভক্তি অপাদান কারকে করি। যেরকম আমরা কর্মতে দ্বিতীয়া করেছিলাম, তাই না? কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি, সেরকমই এখানে হচ্ছে অপাদান কারক। অপাদান কারকে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি হয়। তো অপাদান কি না? অপাদান হচ্ছে সেই ধ্রুব বিষয়। ধ্রুব বিষয় বলতে যেটা হচ্ছে যেখান থেকে হচ্ছে বিভাগ হচ্ছে, সেই ধ্রুব যেই বস্তুটি, সেটাকে বলা হচ্ছে অপাদান। তো সেই অপাদানেই হচ্ছে পঞ্চমী বিভক্তি হয়। ধরুন বৃক্ষ থেকে ফল পড়ছে, তাহলে এখানে ফল তো পড়ে যাচ্ছে, তাই না? ফল পড়ে যাচ্ছে, এখানে হচ্ছে কোথা থেকে পড়ছে, সেটা বিচ্ছেদ কোথা থেকে হচ্ছে বা বিভাগ কোথা থেকে হচ্ছে, আমাদের বৃক্ষ থেকে হচ্ছে। আমি যদি বলতাম বৃন্ত থেকে ফল পড়ে গেল, তাহলে বৃন্ত তখন বিভাগের বস্তু হতো, তাই না? বিভাগ হচ্ছে ফলের, কিন্তু কোথা থেকে হচ্ছে, যেখান থেকে হবে সেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি হবে। বোঝা গেছে? নিয়ম সহজ নিয়ম আছে, খুব কঠিন নেই। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক। যিনি বুঝতে পারেননি তিনি জিজ্ঞাসা করতে পারেন, আরেকবার আমি বলতে পারি। এরকম আছেন বুঝতে পারেননি, আরেকবার বলতে হবে? ঠিক আছে, আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে যখন কোনো বস্তু বা ব্যক্তি যাই হোক না কেন, যখন বিভাগ ঘটে, বিভাগ যখন হয়, বা আরো যদি আমি সহজ করে বলে দিই বাংলা ভাষার মতো, তাহলে হচ্ছে থেকে হইতে। থেকে হইতে যদি আমরা বলি, ইংরেজিতে বললে ফ্রম যেটা বলি আমরা, তাই না? ফ্রম। তো যেখান থেকে, তো সেখানে হচ্ছে পঞ্চমী বিভক্তি হবে। অঙ্কনা দত্ত। স্যার এটা কি তার মানে অপাদান কারকে হচ্ছে? ঠিক, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। অপাদান কারক। হ্যাঁ স্যার। তাহলে এখানে আর কোনো সংশয় নেই কারো? সঞ্জয় বাবু, কিছু প্রশ্ন আছে নাকি বোঝা গেছে স্পষ্ট? হ্যাঁ, বোঝা গেছে স্যার। ঠিক, তাহলে এখানে দেখুন উদাহরণ দেওয়া রয়েছে, অশ্বাহা বালকাহা। কি হবে বলুন সঞ্জয় বাবু? হ্যাঁ স্যার। বলুন। বৃক্ষ বৃক্ষ এটা স্যার তৃতীয় বিভক্তি করবো স্যার, না পঞ্চমী? আমরা এখন কোন বিভক্তি পড়ছি? পঞ্চমী বিভক্তি স্যার। ঠিক। বৃক্ষাৎ। 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 বলুন, একটি বাক্য বানাতে হবে। এই যে তিনটি ঘর দেখতে পাচ্ছেন তো, একটা দুটো তিনটে পাশাপাশি ঘর রয়েছে, তো হ্যাঁ এই স্যার। তিনটি শব্দ দিয়ে, পাশাপাশি তিনটি শব্দ দিয়ে একটি বাক্য বানাতে হবে আপনাকে। বলুন।
বৃক্ষাৎ বালকः পততি। ঠিক, বৃক্ষাৎ বালকः পততি, ঠিক আছে, কিন্তু হচ্ছে পাশাপাশি ঘর দিয়ে বলতে হবে। পাশাপাশি হচ্ছে বৃক্ষাৎ পত্রম পততি, ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, তারপরেরটি কে বলবেন? হাত তুলুন। অঙ্কনা দত্ত বলুন। হ্যাঁ স্যার। অশ্বাৎ বালকः পততি। আর একবার। অশ্বাৎ বালকः পততি। ঠিক ঠিক, অশ্বাৎ বালকः পততি, ঠিক, ঘোড়া থেকে বালকটি পড়ে যাচ্ছে। সৌমিলি, তারপরেরটা। आसन्दात् वृद्धः पतति। ঠিক, আসন্দাৎ বৃদ্ধः পততি, ঠিক, তারপরেরটা কে বলবেন? মেঘমালা। चषकात् जलं पतति। ঠিক, চষকাৎ জলম পততি। চষক মানে কি? মেঘমালা, চষক মানে কি? মেঘমালা, চষক মানে কি? স্যার কলসি। না, কলসি নয়, চষক মানে হচ্ছে গ্লাস। আচ্ছা। তারপরেরটি কে বলবেন? হাত তুলুন। ব্রজেশ বাবু বলুন। সুতাৎ গ্রন্থः পততি। ঠিক, স্যুতাৎ গ্রন্থः পততি। স্যুত মানে হচ্ছে ব্যাগ, ব্যাগ থেকে বই পড়ে যাচ্ছে, ঠিক। তারপরেরটি কে বলবেন? হাত তুলুন। অঙ্কনা দত্ত। স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ, বালকः বিদ্যালয়াৎ আগচ্ছতি। ঠিক, বালকः বিদ্যালয়াৎ আগচ্ছতি, এখানে আসছে, তাই না, বিদ্যালয় থেকে আসছে, তাহলে বিদ্যালয় থেকে বালকের বিচ্ছেদ ঘটছে বা বিভাগ ঘটছে, বা আমরা বাংলা ভাষায় বলতে পারি যে থেকে হইতে বোঝাচ্ছে। তো যেখান থেকে যেখান হইতে বোঝাবে, তো সেই শব্দে হচ্ছে পঞ্চমী বিভক্তি হবে, ঠিক। তারপরেরটি কে বলবেন? সৌমিলি। शिक्षकात् ग्रन्थालयः आगच्छति। শিক্ষকের থেকে গ্রন্থালয় আসছে। না, ও, ग्रन्थालयात् शिक्षकः आगच्छति। ঠিক, শিক্ষকः গ্রন্থালয়াৎ আগচ্ছতি। সঞ্জয় বাবু বলুন। স্যার, প্রধানমন্ত্রী বিদেশাৎ আগচ্ছতি। ঠিক, প্রধানমন্ত্রী বিদেশাৎ আগচ্ছতি, ঠিক। আলোকপর্ণা আছেন? হ্যাঁ স্যার। বলুন বলুন, তারপরেরটি। ছাত্রः आवासात् आगच्छति।
ঠিক, ছাত্রः আবাসাৎ আগচ্ছতি। তারপরে টি কে বলবেন অঙ্কনা দত্ত। হ্যাঁ স্যার। রামः অযোধ্যায়াः আগচ্ছতি। ঠিক, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, তাই না? সেই হ্যাঁ জন্য স্যার। এখানে কি হবে? অপরাধ স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, সেই জন্য এখানে হবে অযোধ্যায়াः, লতায়াः, রমায়াः। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরের টিকে বলবেন সৌমিলি। विद्यार्थी पाठशालायाः आगच्छति। ঠিক, পাঠশালা আহা নয় কিন্তু ইয়াহা, য় উচ্চারণ করতে হবে, ইয়াহা। ও পাঠশালায়াः। ইয়াহা আকার আছে না, ইয়াহা মানে হচ্ছে এটা হ্রস্ব হয়ে যাচ্ছে, ইয়াহা। ঠিক আছে স্যার। আরেকবার বলতে হবে, পাঠশালায়াः। ইয়া শব্দ, ইয়া বলুন আগে, ইয়া। ইয়া ইয় নয়, ইয়া। মানে এটা অকার হয়ে যাচ্ছে, ইয়। আর যখন আচ্ছা আকার বলছি তখন হবে ইয়া। ই এবং আ এই দুটি একসঙ্গে বললেই হয়ে যাবে, ই এবং আ, ইয়া। পাঠশালায়াः। পাঠশালায়াः। লতায়াহ বলুন, লতায়াহ। লতায়াः। ঠিক সেরকমই পাঠশালা ইয়াহা। হ্যাঁ স্যার। ঠিক আছে, উচ্চারণ আরো অভ্যাস করতে হবে, ঠিক আছে? তারপর টিকে বলবেন রুদ্রনাথ বাবু, বলুন। মাতা নদ্যাः আগচ্ছতি। ঠিক, মাতা নদ্যাः আগচ্ছতি। তারপর মেঘমালা। মেঘমালা। মেঘমালা বলুন। স্যার শুনতে পেলেন না? আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার। জনঃ নগরাৎ আগচ্ছতি। ঠিক, জনঃ নগরাৎ আগচ্ছতি। ঠিক, ব্রজেশ বাবু বলুন তারপরেরটি। কৃষকः क्षेत्रात् आगच्छति। ঠিক ঠিক, কৃষকः क्षेत्रात् आगच्छति। তারপরেরটি হচ্ছে মুনিঃ মন্দিরাৎ আগাচ্ছতি। ঠিক আছে, তারপরে দেখুন আরো কিছু বিষয় দেওয়া আছে যে আমরা পঞ্চমী পরিবর্তে হচ্ছে তহ, এটা আমরা যোগ করতে পারি। পঞ্চমীর পরিবর্তে তহ এটা আমরা যোগ করে শব্দ বাক্য রচনা করতে পারি, ঠিক আছে? বিভক্তি যোগ না করেও তহ এটা বলে দিলে এটা হচ্ছে অব্যয় হয়ে যাবে। গ্রামতঃ, বৃক্ষতঃ, নদীতঃ, এটা হচ্ছে সহজ নিয়ম। যদি আপনারা চান যে পঞ্চমী বিভক্তি আমরা মুখস্থ করব না, বা ধরুন কখনো মনে পড়ছে না যে পঞ্চমী বিভক্তিতে এটার কি রূপ হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সহজ নিয়ম যে একটা তহ বসিয়ে দিলেই তার অর্থ কিন্তু
পঞ্চমী বিভক্তির মতো হয়ে যাবে। কিন্তু এটা আপনারা বেশি ব্যবহার করবেন না, যখন আপনাদের মনে পড়বে না একদমই তখন, কিন্তু এখন আপনাদের বিভক্তি মুখস্থ করেই চলতে হবে। তো এইগুলি একটি এক করে বাক্য পড়ুন সকলে। কে পড়বেন প্রথম বাক্যটি? সৌমিলি। গ্রামাতঃ নগর পর্যন্তম। স্যার এখান থেকে পড়বো তো? হ্যাঁ, এখান থেকে। আচ্ছা। গ্রামাতঃ থেকে নগরম পর্যন্তম পুরতঃ মানে সামনে, মম পুরতঃ রাজসঃ अस्ति, পৃষ্ঠতঃ মানে পিছনে, রাজস্যस्य পৃষ্ঠতঃ রমেশः अस्ति। ঠিক আছে, এখানে দেখুন গ্রামতঃ বলা হচ্ছে মানে গ্রাম থেকে। ঠিক আছে, তহ এটার অর্থ হচ্ছে থেকে, এখানে হচ্ছে অর্থ হচ্ছে থেকে মানে পঞ্চমীর অর্থ হচ্ছে। আর পর্যন্ত এটা উচ্চারণ কিন্তু ভুল, কি করতে হবে? পর্যন্তম, পর্যন্তম নয়, এটা হচ্ছে পর্যন্তম, ইয়া উচ্চারণ করতে হবে, পর্যন্তম। নগর পর্যন্তম মানে নগর পর্যন্ত। তাহলে আমরা এখন এরকম ব্যবহার করি যে আমরা গ্রাম থেকে নগর পর্যন্ত, তাহলে এরকম যখন ব্যবহার করব তখন আমরা পঞ্চমীও বলতে পারি যে গ্রামাত, গ্রামাত নগর পর্যন্তম, এইরকম বলতে পারি। অথবা এটা বাদ দিয়ে আমরা বলতে পারি গ্রামতঃ নগর পর্যন্তম। ঠিক আছে, তারপরে দ্বিতীয় হচ্ছে পুরতঃ। পুরতঃ এটা হচ্ছে সামনে, পুরতঃ মানে হচ্ছে সামনে, পৃষ্ঠতঃ মানে হচ্ছে পিছনে। তো পুরতঃ, মম পুরতঃ রাজেশः अस्ति, রাজেশस्य পৃষ্ঠতঃ রমেশः अस्ति মানে আছে। তারপর দক্ষিণতঃ মানে ডান দিকে, বামতঃ মানে বাম দিকে, উপরি এটা হচ্ছে অব্যয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখনই আমরা তহ যোগ করে দেব সেটা হচ্ছে একটা অব্যয় হয়ে যাবে, সেই জন্য এইগুলির কিন্তু আর কোনো বিভক্তি বা রূপ পাল্টাবে না, বচন লিঙ্গ ইত্যাদি কিছু থাকবে না। ঠিক আছে, পুরতঃ, গ্রামতঃ, পৃষ্ঠতঃ, দক্ষিণতঃ, বামতঃ এগুলি সব হচ্ছে অব্যয়। আর উপরি অধ এটাও হচ্ছে অব্যয়, কিন্তু এখানে হচ্ছে তহ এটা নেই, এটা হচ্ছে অন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে উপরে বোঝানোর জন্য। উপরি বললে উপরে, আর অধহ বললে নিচে বোঝাবে। এই দুটিও হচ্ছে অব্যয়, মানে এদের কোনো রূপ পরিবর্তন হয় না, এরা হচ্ছে সবসময় একই রকম, সব লিঙ্গে, সব বচনে, সব বিভক্তিতে একই রকম রূপ হবে। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে এখানে? বলুন রুদ্রনাথ বাবু। স্যার আপনি যেরকম বললেন উপরি আর অধ, এইগুলো স্যার এই উপরের গুলো কি মানে যেহেতু দিক বোঝাচ্ছে সেগুলো কি অব্যয় হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে? না, দিক বোঝাচ্ছে বলে নয়, এখানে যে তহ এটা যোগ হয়েছে না, সেজন্য সেটা হচ্ছে অব্যয় হয়ে গেছে। আর উপরি অধ এখানে তহ বলতে কিছু নেই, কিন্তু এই শব্দগুলি উপরি এবং অধ এই শব্দ দুটি হচ্ছে এমনিতেই হচ্ছে অব্যয়। আচ্ছা স্যার, মানে স্যার ওই যেটা রয়েছে দক্ষিণতঃ, স্যার ধরুন ওখানে ওই রমায়াহ দক্ষিণতঃ কৃতিকা अस्ति, এবার স্যার আমরা এরকম ইউজ করতে পারতাম রমায়াহ দক্ষিণাৎ কৃতিকা अस्ति। না, এখানে হচ্ছে দিক বোঝাচ্ছে, এখানে পঞ্চমী অর্থে হয়নি। এখানে পঞ্চমী অর্থে হয়নি, পঞ্চমী অর্থে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে গ্রামতঃ যেটা বলেছি আমরা, ওখানে হচ্ছে পঞ্চমী অর্থে হয়েছে। ঠিক আছে, ওকে স্যার। বাকিগুলি হচ্ছে দিক বোঝাচ্ছে, এই দিকে। পুরতঃ মানে সামনের দিকে, পৃষ্ঠতঃ মানে পিছনের দিকে, দক্ষিণতঃ মানে ডান দিকে, বামতঃ মানে বাম দিকে, এইরকম ভাবে। ঠিক আছে, এগুলি হচ্ছে পঞ্চমী অর্থে তহ হয়নি।
তহ হচ্ছে গ্রামতঃ, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে পঞ্চমী অর্থ। আমরা পঞ্চমী অর্থ ব্যবহার করতে পারবো। আর এইগুলি আপনাদের বিশেষ প্রয়োগ দেখানো হয়েছে যে আমরা তহ আরো কোথাও ব্যবহার করতে পারি কিনা। আর উপরি আর অধ এই দুটির ব্যবহারও আপনাদের দেখানো হয়েছে। অঙ্কনা, হ্যাঁ স্যার, আমরা যে আগে পড়েছিলাম পরিতঃ, উভয়তঃ, ওগুলো সেই দিক বোঝানোর অব্যয় মানে পুরতঃ এগুলোর মতোই। ঠিক 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 ঠিক, পুরতঃ ঠিক আমরা পড়েছিলাম। হ্যাঁ, আচ্ছা। পরিতঃ পড়েছিলাম আমরা, ঠিক। সেখানেও হচ্ছে তহ, যেটা হয়েছে দিক বোঝানোর জন্য, ওটা আমরা বলছিলাম না চারিদিকে, বলেছিলাম না পরিতঃ শব্দের অর্থ হচ্ছে চারিদিকে। হ্যাঁ স্যার। উভয়তঃ মানে হচ্ছে দুই দিকে। হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক আছে। তো দিক বোঝানোর জন্য এবং আমরা পঞ্চমী অর্থ বোঝানোর জন্য তহ এটাও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সাধারণত রূপ আমরা মুখস্থ করব এবং রূপই ব্যবহার করব। এইগুলি হচ্ছে আমাদের কাজে লাগবে যখন আমরা ভুলে যাব, বা কোনো হয়তো শুনতে ভালো লাগছে না। যেখানে অনেক সময় কি থাকে, আমরা বাক্য রচনা তো করে দিই কিন্তু একটা শ্রুতি মধুর হয় না, কেমন যেন শুনতে খারাপ লাগে। তো সেখানে আমরা এরকম পরিবর্তন করে অন্যান্য আরো কিছু শব্দ যদি যোগ করা যায় বা পাল্টানো যায়, সেগুলো আমরা তখন চিন্তা করি। তো সেই রকমই এটাও একটা পদ্ধতি পঞ্চমী বোঝানোর, সেটাই আপনাদের জানানোর জন্য এটা বলা হলো। ঠিক আছে, তাহলে পঞ্চমী বিভক্তি এখানে হয়ে গেল। এবার আমরা তৃতীয়া বিভক্তি দেখব। তৃতীয়া বিভক্তি খুব একটা বেশি বড় নেই, এটা হচ্ছে আমাদের অল্প সময়েই হয়ে যাবে। তাহলে পঞ্চমী বিভক্তিতে কারোর কোনো জিজ্ঞাসা আছে? আলোকপর্ণ সাহা, মেঘমালা। বুঝেছি স্যার, বুঝেছি। ঠিক আছে, তাহলে কোনো জিজ্ঞাসা নেই। তাহলে আমরা তৃতীয়া বিভক্তি দেখব, কিন্তু তৃতীয়া বিভক্তির জন্য আমার কাছে কিছু ম্যাটেরিয়াল বানানো নেই। তো আমি এটা এমনি বোঝাবো, আপনাদের লিখে লিখে বোঝাবো। যদি অসুবিধা হয় আমি আরেকবার বলবো। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক। তো আমাদের করণে যে তৃতীয়া হয়, আমরা জানি যে করণেও তৃতীয়া হয়। তো করণ কাকে বলে সেটা আমরা যদি না জানি তাহলে হচ্ছে আমরা তৃতীয়ার ব্যবহার করতে পারবো না, তাই না? করণে হচ্ছে তৃতীয়া হয়। করণ কারকে তৃতীয়া ভবতি। ঠিক আছে, করণ কাকে বলবো? করণম মানে হচ্ছে আমাদের ব্যাকরণের ভাষায় বলা হয় সাধক তমম, সাধক তমম করণম। এটা হচ্ছে সূত্র একরকম।
পাণিনীয় সূত্রে বলা আছে করণ মানে হচ্ছে সাধকতমম করণম। তো যেটি হচ্ছে সাধকতম ক্রিয়ার সিদ্ধিতে যেটি হচ্ছে সাধকতম সেটা হচ্ছে করণ। যেমন উদাহরণ যদি দিই, রামঃ রামঃ দ্বিচক্রিকয়া গ্রামম ভ্রমতি। ঠিক আছে, ভ্রমতি মানে ভ্রমণ করছে, তাহলে রাম ভ্রমণ করছে। দ্বিচক্রিকা শব্দ হয়, তাই না? দ্বিচক্রিকা শব্দ শুনেছি আমরা। দ্বিচক্রিকা শব্দ জানেন কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনেছি স্যার। সাইকেল। হ্যাঁ স্যার, বাইসাইকেল। বাইক। ঠিক ঠিক, তাহলে দ্বিচক্রিকা এটা কোন শব্দের মতো? লতা। ঠিক, লতা শব্দের মতো। লতা শব্দের তৃতীয়াতে হচ্ছে লতয়া, যেরকম হয় সেরকমই দ্বিচক্রিকয়া, এখানে তৃতীয়া হয়েছে। এখানে সাধকতম কেন বলা হচ্ছে না, গ্রামের ভ্রমণ করার জন্য সেটা সাইকেলটা তার উপকারক। উপকারকই হচ্ছে এখানে সাধকতম করণ। করণ কাকে বলবো? যেটা হচ্ছে উপকরণ। ঠিক আছে, উপকরণ আমরা বাংলাতে ব্যবহার করি, তাহলে উপকরণই হচ্ছে করণ। তাহলে যেটা উপকরণ সেটাতে হচ্ছে আমাদের তৃতীয়া বিভক্তি করতে হবে, মনে থাকবে। স্যার বোঝা গেছে? আরেকবার বলবেন স্যার? ঠিক ঠিক, আর একবার বলছি। এখানে রাম হচ্ছে কর্তা, গ্রাম হচ্ছে কর্ম, আর ভ্রমতি হচ্ছে ক্রিয়াপদ, তাই তো? ভ্রমণ ক্রিয়া করার জন্য যেটা দরকার, রামের যে ভ্রমণ ক্রিয়া এটা করার জন্য যেটা দরকার সেটাই হচ্ছে উপকরণ। দ্বিচক্রিকার দ্বারা, বাংলা ভাষায় যদি বলি তাহলে দ্বারা যেটা বোঝায়, দ্বারা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে এখানে করণ বা উপকরণ বলছি আমরা। তো করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। যেটা ভ্রমণ করার জন্য যেটা প্রয়োজন, ভ্রমণ করার জন্য যেটা উপকরণ বা ভ্রমণ করার যেটা মাধ্যম, তো সেই মাধ্যমটা হচ্ছে এখানে করণ বা উপকরণ বা সাধকতমম। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক। তো এখানে হচ্ছে উদাহরণে সাইকেল, তো সাইকেলে করে ভ্রমণ করছে মানে সাইকেলের দ্বারা, তাহলে সাইকেলের মাধ্যমে, সাইকেলের মাধ্যমে ভ্রমণ করছে রাম, তাহলে এখানে সাধক বা উপকরণ হচ্ছে এখানে সাইকেল। সেই জন্য সাইকেল বাচক যে শব্দ রয়েছে এখানে দ্বিচক্রিকা, সেখানে তৃতীয়া হবে, করণে তৃতীয়া হয়, সেই জন্য এখানে করণ কারকে তৃতীয়া হচ্ছে। এটা হচ্ছে করণ, সেই জন্য এখানে তৃতীয়া হবে। বোঝা গেছে? কারো কোনো জিজ্ঞাসা? বোঝাতে পেরেছি? ঠিক, তাহলে এবার তৃতীয়া বিভক্তি আমরা যোগ করে করে অভ্যাস করব। এখানে বুঝতে আর কিছু অভ্যাস আর কিছু বোঝানো নেই এখানে, এবার আমাদের অভ্যাস করতে হবে। তাহলে আপনারা এবার একটি করে বাক্য বলুন, আমি এখানে লিখব। বলুন, কে বলবেন প্রথম? হাত তুলবেন। কে বলবেন? বাক্য বলুন, আমি এখানে লিখতে থাকবো। যে কোনো বাক্য বলুন যেখানে তৃতীয়া থাকবে, মানে উপকরণ বা করণ হিসেবে কোনো একটা শব্দ থাকতে হবে যার দ্বারা বোঝাবে। অঙ্কনা দত্ত বলুন। হ্যাঁ স্যার। বালকः অঙ্কন্যাः লিখতি। অঙ্কন্যাহ হবে না, ন্যা, অঙ্ক- অঙ্কন্যা ঠিক। লিখতি। ঠিক, বালকः অঙ্কন অঙ্কন্যা লিখতি। লিখতি। ঠিক,
অঙ্কনির সাহায্যে লিখছে বা অঙ্কনি দিয়ে লিখছে। কে বলবেন? ব্রজেশ বাবু বলুন। बालकः হুম चक्षुषा হুম जगतं হুম पश्यति। ঠিক। জগতম হয় না, জগৎ হবে। ঠিক আছে, জগৎ শব্দে জগতই হয়। তাহলে কি বললেন আচ্ছা, আরেকবার বলুন। बालकः चक्षुषा বালকः চক্ষু। चक्षुषा কি চক্ষু? না, হবে না। কি বলছেন বলুন। চক্ষু মানে একটা চোখ হচ্ছে, তাই না? দুই চোখ দিয়ে দেখে, তাহলে ও চক্ষু আচ্ছা ভ্যাম আচ্ছা হবে। হ্যাঁ চক্ষু। चक्षुर्भ्याम হ্যাঁ চক্ষু ভ্যাম। বালকः जगत চক্ষুভ্যাম पश्यति। জগৎ পশ্যতি। ঠিক, ভালো বলেছেন। তারপর কে বলবেন? সৌমিলি। হ্যাঁ স্যার। স্যার, হুম ফুলকে সংস্কৃতে পুষ্প বলবো তো? হ্যাঁ, পুষ্পম ক্লিবলিঙ্গ শব্দ। আচ্ছা। সীতা পুষ্পেণ হরিম পূজয়তি। ঠিক। সীতা পুষ্পেণ। একটা ফুল দিয়ে না, নাকি মানে অনেক? নাকি অনেক? পুষ্পৈহি পুষ্পৈহি ঠিক। পুষ্পৈহি হরিম হরিম পূজয়তি। হরিম পূজয়তি। ঠিক। সীতা পুষ্পৈহি হরিম পূজয়তি। তারপরে কে বলবেন? বলুন। মেঘমালা। बालिका হ্যাঁ স্যার, बालिका पुस्तकेन पठति। ঠিক শোনা যাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে। হ্যালো স্যার, বলুন। শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে কিন্তু একটু একটু কেটে যাচ্ছে, বলুন। बालिका पुस्तकेन पठति। শুনতে পেয়েছি। বালিকা পুস্তকেন পঠতি। এখানে ঠিক হচ্ছে না, কারণ পুস্তক দিয়ে পড়ে এরকম আমরা প্রয়োগ করি না, তাই না? আমরা বলি যে পেন দিয়ে লিখছি, কিন্তু কখনো আমরা বলি না পুস্তক দিয়ে পড়ছি। এটা ঠিক হচ্ছে না। হুম। সেখানে পুস্তকম পঠতি এরকমই হয়, দ্বিতীয়া হয়, তৃতীয়া হয় না। তৃতীয়ার জন্য অন্য কিছু বলতে হবে। রুদ্রনাথ বাবু বলুন। রুদ্রনাথ বাবু হ্যাঁ স্যার, বলুন। अर्जुनः वाणेन হুম कर्णः कर्ण अर्जुनः वाणेन कर्णं হুম कर्णं হুম স্যার হতবান হবে, বাণেন কর্ণ কর্ণম। কর্ণম হবে, কর্ণম। কর্ণম হবে, দ্বিতীয়া হবে, তাই না? হ্যাঁ যাকে হত্যা করছে, তাই না? এটা তো হ্যাঁ মানে কর্ম হচ্ছে। হ্যাঁ। আমরা আর বলেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটা হচ্ছে কর্ম। তাহলে অর্জুন কর্ণকে হত্যা করছে, তাই তো? হ্যাঁ হতবান। হতবান। হ্যাঁ হতবান মানে হত্যা করেছিল। তাহলে বাণেন, এখানে বাণ হচ্ছে উপকরণ। হত্যা করার জন্য এটা হচ্ছে সাধকতম, মানে উপকরণ। এটা হচ্ছে করণ। ঠিক। তারপরে বলবেন সঞ্জয় বাবু বলুন। স্যার ওয়ান হবে, ওয়ান। ওয়ার্নিং না, ঠিক। সঞ্জয় বাবু বলুন তারপর। শ্যামঃ উপনেত্রেণ বলুন। পশ্যতি। শ্যামঃ উপনেত্রেণ পশ্যতি। ঠিক। বাহ, ভালো বলেছেন।
শ্যাম উপনেত্রের দ্বারা দেখছে, মানে চশমা দিয়ে। উপকরণ এরকম ভাবে বলতে হবে, উপকরণ বা যেটা আমরা বলছি করণ, এখানে মানে যেটা দিয়ে বা দ্বারা বোঝাবে। আলোকপর্ণা বলুন। স্যার বালকः চষকেন জলম পিবতি, এটা কি হবে? ঠিক ঠিক, অবশ্যই হবে, ভালো বলেছেন। বালকः চষকেন চষকেন জলম পিবতি। ঠিক। তারপর কে বলবেন? সৌমিলি। শিবः জলেন জনম সেবয়তি, হবে স্যার? সেবয়তি হয় না, সেবতে, সেবতে। আর একবার কি বললেন? শিবः জলেন শিবः জনম জলেন জনম জনম সেবতে। সেবতে, ঠিক। জলের দ্বারা জনকে সেবা করছে, ঠিক। তারপর কে বলবেন? বলুন, বলতে থাকুন। রামः হুম চক্ষোः সীতাম হুম পশ্যতি। রামः চক্ষুভ্যাম, চক্ষুভ্যাম, আচ্ছা দুটি দুটি, চোখ, সরি স্যার। চক্ষুভ্যাম, ঠিক, চক্ষুভ্যাম সীতাম পশ্যতি, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক ঠিক। তারপর কে বলবেন? বলুন, ব্রজেশ বাবু বলুন। গুরুः পুস্তকেন গুরুः পাঠম, গুরুः পাঠম, পুস্তকেন, আচ্ছা, গুরুः পুস্তকেন পাঠম পাঠয়তি। পাঠম পাঠয়তি হবে, পড়াচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পড়াচ্ছে, পাঠয়তি। ঠিক, পাঠয়তি হবে। পঠতি বললে সেটা হচ্ছে নিজে পড়া হবে, আর পাঠয়তি বললে সেটা হচ্ছে অন্যকে পড়ানো। ঠিক। আর কেউ বলবেন? ঠিক আছে, তাহলে এখানে আরেকটা নিয়ম আমি বলে নিই। তৃতীয়া বিভক্তিতে আরেকটা নিয়ম আছে। সেই নিয়মটি হচ্ছে যে যখন আমরা সহ যোগ করব, সহ বলে একটা সহ, এটা হচ্ছে অব্যয়, এটা যখন বাক্যে থাকবে, সহ এর অর্থ হচ্ছে সাথে, ঠিক আছে, সহিত, এরকম অর্থ। তাহলে সহ এটা যখন বাক্যে থাকবে তখন হচ্ছে তৃতীয়া বিভক্তি হবে, সহযোগে তৃতীয়া। এবার প্রশ্ন হচ্ছে কার তৃতীয়া হবে? সহযোগ থাকলে তৃতীয়া বিভক্তিটা কার হবে? তো বলছে যে এখানে অপ্রধান যে হবে সেখানে হচ্ছে তৃতীয়া বিভক্তি হবে। তো যার সাথে, যদি আমি উদাহরণ দিই, পুত্রঃ পিত্রা, না এটা কঠিন হয়ে যাচ্ছে, শিশুঃ রামেণ সহ গচ্ছতি, ঠিক আছে। তাহলে শিশু রামের সাথে যাচ্ছে, তাহলে যার সাথে যাচ্ছে সেখানে হচ্ছে তৃতীয়া বিভক্তি হবে। বুঝে গেছে? সহযোগে তৃতীয়া, সহ মানে হচ্ছে সাথে, তাহলে যার সাথে যাচ্ছে মানে যার সাথে বোঝাবে সেখানে হচ্ছে তৃতীয়া হবে। তো এটাই হচ্ছে গৌণ, কারণ এখানে শিশু যাচ্ছে, শিশুঃ গচ্ছতি, এটা প্রথমাতে আছে যেহেতু, মানে এখানে শিশু প্রধান হয়। তো এখানে প্রধান গৌণর বিষয়টা আনতে চাইছি না, কারণ এটা হচ্ছে আপনাদের বুঝতে বেশি অসুবিধা হয়ে যাবে, তো এটা আমি বাদ দিচ্ছি।
আপনাদের সহজ ভাষায় বলছি যে যার সাথে বোঝাবে। এখানে রামেন সহ মানে হচ্ছে রামের সাথে বোঝাচ্ছে, তো যার সাথে বোঝাবে সেখানে তৃতীয়া বিভক্তি হবে। বোঝা গেছে? সঞ্জয় হ্যাঁ বাবু? স্যার। সঞ্জয় বাবু বোঝা গেছে? হ্যাঁ স্যার। আলোকপর্ণা কি বললাম নিয়ম? হ্যাঁ স্যার, এটা বলেছেন যে এই যে সহ যখন বলা হচ্ছে যে সহ যখন বলা হচ্ছে এটা যার সঙ্গে যাচ্ছে, মানে যার সঙ্গে হিসেবে বলা হচ্ছে, সহ হিসেবে বলা হচ্ছে, তখন সেখানে তৃতীয়া বিভক্তি হচ্ছে। এখানে একটা মানে গৌণ মুখ্যের ব্যাপার আছে, সেইখানে এখন যাওয়া হচ্ছে না, কিন্তু সহর ব্যাপারটা যেখানে হচ্ছে মানে শিশু রামেণ সহ গচ্ছতি, যার সাথে যাওয়া হচ্ছে সেইটা তৃতীয়া বিভক্তি হচ্ছে, অর্থাৎ রামেণতে তৃতীয়া ঠিক বিভক্তি হবে। ঠিক ঠিক। তাহলে সহ বলতে সহ এটার অর্থ হচ্ছে সাথে। তো কার সাথে? না রামের সাথে। তো রামের সাথে যাওয়া হচ্ছে, সেই জন্য এখানে রাম শব্দের তৃতীয়া হয়েছে। শিশু কার সাথে যাচ্ছে? না রামের সাথে যাচ্ছে, সেই জন্য এখানে রাম ও শব্দের তৃতীয়া বিভক্তি হয়েছে। বুঝতে কিছু অসুবিধা আছে? জিজ্ঞাসা থাকলে বলুন। বলুন রুদ্রনাথ বাবু। স্যার সাপোজ আমি একটা বললাম মানে বাক্য স্যার, রামঃ সীতয়া সহ অরণ্যে আগচ্ছতি। এবার স্যার এই ভার্বটা যেটা আপনি লিখেছেন শিশুহু গচ্ছতি, মানে এই ভার্বটা এটার সাথেই হবে, তখন এটা মানে কার সাথে ওটার মানে নিলে এটা হবে না, শুধু সাবজেক্টের জন্য হবে। ঠিক ঠিক, ওটার সঙ্গে মানে যুক্ত হবে না যে এখানে দুইজন যাচ্ছে বলে দুই বচনে হবে, এরকম নয়। কারণ হচ্ছে এটা প্রথমাতে যেটা আছে সেটাকে অনুসরণ করেই হবে ক্রিয়াপদ। তো প্রথমাতে শিশু আছে, সেই জন্য শিশুর বচন দেখে হচ্ছে ক্রিয়ার বচন হবে। ওকে স্যার। ঠিক, কার সাথে যাচ্ছে সেটা দেখে এখানে ক্রিয়াপদ হবে না, এখানে হচ্ছে যে যাচ্ছে তার অনুসারেই এখানে বচন অথবা পুরুষ, যেটা আমরা মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ ইত্যাদি, এটা হচ্ছে প্রথমান্ত পদকে দেখেই হবে। তাহলে এখানে কোনো জিজ্ঞাসা আছে আর কারোর? অঙ্কনা? না স্যার। ঠিক, তাহলে সৌমিলি উদাহরণ কি হবে? পুত্রः জনকেন সহ সঙ্গীতম গায়তি। হবে স্যার? ঠিক ঠিক, একদম সঠিক। পুত্রः জনকেন জনকেন সহ সঙ্গীতম গায়তি। সঙ্গীতম গায়তি। বাহ, ভালো হয়েছে। এরকম ভাবে অভ্যাস করতে হবে, সকলকে বলতে হবে, যত বেশি বলবেন তত বেশি শিখবেন। বলুন তারপর কে বলবেন? ব্রজেশ বাবু বলুন। মৎস্যः নদ্যাः সহ গচ্ছতি। আরেকবার বলুন, কি বললেন? মৎস্যः মৎস্যः নদ্যাः সহ গচ্ছতি। না, মৎস্যः আবার ব কি বলে বয়ে যায়, আবার নদ্যা সহ বহতি অথবা প্রবহতি। আচ্ছা, বহতি। প্রবহতি প্রবহতি বললে আরো ভালো হবে। আচ্ছা, ঠিক, মৎস্যः নদ্যা সহ প্রবহতি। ঠিক, তারপর আর কে বলবেন? মেঘমালা? হ্যাঁ স্যার।
হুম बालकः मात्रया सह विद्यालयं गच्छति। বালকः মাত্রা হবে, ঠিক আছে, এটা রিকারান্ত শব্দ, এটা হচ্ছে একটু অন্যরকম হয়। বালকः अच्छा মাত্রা সহ বিদ্যালয়ম গচ্ছতি, ঠিক। এটা হচ্ছে মাতৃ শব্দ, তাই না, রিকারান্ত মাতৃ শব্দ, পিতৃ শব্দ অথবা ভাতৃ শব্দ, এগুলি হচ্ছে, অথবা জ্ঞাতৃ শব্দ, কর্তৃ শব্দ, এগুলি সব রিকারান্ত শব্দ। এগুলি হচ্ছে অন্যরকম যায়। আপনাদের যে লিস্ট দেওয়া হয়েছে সেখানে সমস্ত রূপ দেওয়া আছে, আপনারা কেউ দেখছেন না, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই সমস্ত রূপ ওখানে দেওয়া আছে। যেই সপ্তাহে যেই বিষয় আপনাদের পড়ানো হচ্ছে সেই সপ্তাহে অন্ততপক্ষে প্রতিটি স্যারের যেই ক্লাস হচ্ছে সেই ক্লাস অনুসারে 10টি করে বাক্য রচনা করা উচিত আপনাদের। একটি ক্লাসে অন্ততপক্ষে নিজেরা 10টি করে বাড়িতে অভ্যাস করুন, তাহলেই সেটা ঠিকঠাকভাবে অভ্যাস হবে, মনে থাকবে আপনাদের। না হলে শুধু পড়িয়ে যাচ্ছি, আমরা শুধু ক্লাস অ্যাটেন্ড করলে কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হবে না। যতক্ষণ না নিজে বসছেন এবং ভাবছেন ততক্ষণ কিন্তু হবে না। এখন তো আমি ভাবছি, আমি পড়াচ্ছি, তাই না, আপনাদের তো কোনো কাজ নেই, এখন শুধু শুনছেন বুঝছেন। কিন্তু যখন নিজে বসবেন, নিজে বসে যখন ভাববেন যে একটা বাক্য রচনা করতে গেলে আমাকে কি কি লাগছে, কেমন ভাবে ভাবতে হচ্ছে, কিভাবে রূপটা আমি আনতে পারছি, চেষ্টা যখন করবেন তখনই কিন্তু আপনার বিষয়টা স্থায়ী হবে। না হলে কিন্তু একদিন মনে থাকবে যেটা পড়ালাম, পরের দিন ভুলে যাবেন। সেই জন্য অন্ততপক্ষে প্রতিটা ক্লাসের জন্য, আমি পড়াচ্ছি বা অন্যান্য স্যার যারা পড়াচ্ছেন, প্রতিটি ক্লাসের জন্য অন্ততপক্ষে আপনারা 1 ঘন্টা বসুন এবং 10টি করে বাক্য রচনা করুন যেই বিষয় পড়ানো হচ্ছে সেই বিষয়ের উপরে, তবেই সেটা টেকসই হবে। ঠিক আছে, তারপরে উদাহরণ কে বলবেন? রুদ্রনাথ বাবু বলুন। স্যার ফুটবল মানে কি স্যার? ফুটবল পাদ কন্দুকম, কন্দুকম মানে হচ্ছে বল, ফুটবল বলতে পাদ কন্দুকম। ওকে স্যার, সুনীলः ময়া সহ পাদকন্দুকম ক্রীডতি। সুনীলः ময়া সহ ময়া সহ, ঠিক, আমার সাথে, পাদকন্দুকম পাদকন্দুকম ক্রীডতি, ঠিক, এরকম সব প্রয়োগ করতে হবে। শুধু গচ্ছতি বললে হবে না, ক্রীডতি বলতে হবে। আর শুধু রামেন ও শ্যামেন বললে হবে না, ময়া এটাও বলতে হবে, ঠিক। নতুন নতুন ব্যবহার শিখতে হবে। সেই জন্য আগের সপ্তাহে আমি বলেছিলাম যে আপনারা নিজেরা যে কোনো একটা ছোট গল্প ভাবুন, ভেবে সেটা অনুবাদ করার চেষ্টা করুন। আপনাদের বিভক্তি শেখানো আজকে শেষ হচ্ছে, তার মানে বাক্য রচনা করতে কোনো আর বাধা থাকবে না, কারণ সমস্ত বিভক্তি আপনাদের আজকে শেখানো হয়ে যাচ্ছে, কমপ্লিট। বাক্যে যেগুলি দরকার সেগুলি আপনাদের শেখানো আজকে শেষ হয়ে গেল। এরপর থেকে কিন্তু আপনারা বাক্য রচনা নিজেরাই করতে পারবেন। এরপরে আমরা বিশেষ বিশেষ অনেক কিছু পড়ব, কিন্তু বাক্য রচনা করতে সামান্যভাবে যেগুলি লাগে সেইগুলি কিন্তু আপনাদের শেখানো হয়ে গেছে। এবার নিজেদেরকে খাটতে হবে, যে যত বেশি খাটবেন তত বেশি শিখবেন, যত অভ্যাস করবেন তত শিখবেন, নিজেকে মাথা খাটাতে হবে। তারপরে উদাহরণ কে বলবেন বলুন। রুদ্রনাথ বাবু বলুন। अहम तया सह चलच्चित्रम पश्यति। তয়া বলতে এখানে কি অর্থ বোঝাতে চাইছেন? তার সাথে, ঠিক, তাহলে ঠিক আছে, তার সাথে মানে তয়া। অহম তয়া সহ চলচ্চিত্রম, কি বললেন? চলচ্চিত্রম পশ্যাতি, পশ্যামি, পশ্যামি, সরি, ঠিক, পশ্যামি, আমি তার সাথে চলচ্চিত্র দেখছি, ঠিক।
বাকিরা কোথায়? ঘুমিয়ে পড়লেন নাকি সকলে? বাকিরা বলুন। সৌমিলি। सीता रमया सह मालां रचति। रमया सह मालां रचति। रचति। रचयति হবে, হ্যাঁ, रचयति। रचति হয় না, रचयति হয়। সীতা রময়া সহ মালাম রচয়তি। সীতা রমার সাথে মালা রচনা করছে। ঠিক। স্যার আরেকটা বলবো? আরেকটা কি হবে? रामकृष्णः साधुना सह मन्दिरे गच्छति। रामकृष्णः साधुना सह मन्दिरं गच्छति। স্যার ভালো হয়েছে। মন্দির রাম করা যেতে পারে না যদি মন্দিরে যদি করি, মানে সপ্তমী বিভক্তি। আমি কি বলেছিলাম যে গতি বোঝালে পরে সেখানে দ্বিতীয়া হবে, যেখানে যাওয়া বোঝাচ্ছে সেটা কর্ম হয়ে যায়। ঠিক আছে? আধার অধিকরণে সপ্তমী হয়, মন্দিরও হচ্ছে আধার বা অধিকরণ, কিন্তু যখন আমরা বলবো মন্দিরে দেবতা আছে বা মন্দিরে প্রসাদ খাচ্ছে, যখন অন্যান্য ক্রিয়াপদ থাকবে তখন আমরা সেটা অধিকরণ করব। কিন্তু এখানে তো গতি বোঝাচ্ছে, তাই না? গতি যখন বোঝাবে তখন আমরা দ্বিতীয়াই করব। মনে থাকবে? আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক। রামকৃষ্ণঃ সাধুনা সহ মন্দিরম গচ্ছতি। বা খুব সুন্দর প্রয়োগ হয়েছে, আপনারা সকলেই শিখে গেছেন মনে হচ্ছে। এবার অঙ্ক না। হ্যাঁ স্যার। বারিনা জীবনস্য সম্পর্ক সংস্কৃত কি? বারিনা জীবনস্য সহ সম্বন্ধः अस्ति। সম্বন্ধः अस्ति কি অর্থ হলো? মানে জলের সাথে জীবনের সম্পর্ক আছে। আচ্ছা, জলের সাথে জীবনের সম্পর্ক আছে। ঠিক। বারিনা জীবনস্য সহ, তাহলে সহটাকে বারিনার সাথে যোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে নিয়ে আসতে হবে। বারিনা সহ জীবনস্য সম্বন্ধः अस्ति। ঠিক। খুব সুন্দর প্রয়োগ হচ্ছে, আপনারা সকলেই ভালো প্রয়োগ করছেন, খুব সুন্দর শিখছেন। আরো অভ্যাস করলে আপনারা একদম ভালোভাবে শিখে যাবেন বিষয়টা। তারপরে কে বলবেন? সঞ্জয় বাবু বলুন। ব্রাহ্মণটা স্যার অকারান্ত হবে স্যার? হ্যাঁ, ব্রাহ্মণ শব্দ অকারান্ত। ব্রাহ্মণঃ তারপর ফলেন পুষ্পেন ফলেন পুষ্পেণ সহ কৃষ্ণম। বলুন বলুন, আপনি বলতে থাকুন, আমি লিখে নেব। বলুন আপনি। অর্চতি স্যার। কৃষ্ণম অর্চতি। ব্রাহ্মণঃ ফলেন পুষ্পেন, এখানে যখন দুই রকম বলছেন না, এখানে আপনাকে একটা চ বলতে হবে। বলছিলাম ঠিক। ফলেন পুষ্পেন চ সহ কৃষ্ণম অর্চতি। ঠিক। ফল এবং ফুল দিয়ে কৃষ্ণকে অর্চনা করছে। তারপর আলোকপর্ণ সাহা বলুন। बालिका मित्रेण सह क्रीडाक्षेत्रे क्रीडति। बालिका मित्रेण सह क्रीडाक्षेत्रे
ক্রীডতি। ঠিক, ভালো হয়েছে। বালিকা মিত্রেণ সহ ক্রীড়াক্ষেত্রে ক্রীডতি। ঠিক। বহুবচন দিয়ে বলুন, বহুবচন দিয়ে বলছেন না, বহুবচন দিয়ে বলার চেষ্টা করুন। ব্রজেশ বাবু, বহুবচন দিয়ে বলুন। গুরুः গুরুঃ শিষ্যাभिः গুরুঃ सह तीर्थं गच्छति। দেখুন, অকারান্ত শব্দ আছে না, অকারান্ত শব্দে ভিহি হয় না, সেটা এরকম হয়ে যায় শিষ্যৈহি রামৈহি দেবৈহি। ঠিক আছে, অকারান্ত পুংলিঙ্গ শব্দে শিষ্যৈহি হয়, ঠিক আছে, ভিহি হয় না। রামৈহি পড়েছিলাম আমরা, ঠিক আছে, রাম ও ভিহি পড়িনি। আর একবার বলুন বাক্যটি। गुरुः शिष्यैः सह तीर्थं गच्छति। ঠিক, ভালো বলেছেন। তীর্থম গচ্ছতি। তারপরে কে বলবেন? বহু বচনে বলার চেষ্টা করুন। সৌমিলি। স্যার, আঁকা আঁকা সংস্কৃত কি অঙ্কনি অঙ্কতি হতে পারে? অঙ্কতি। ঠিক। আচ্ছা। ছাত্রাः শিক্ষকেन सह চিত্রম অঙ্কন্তি। ঠিক। ছাত্রাः শিক্ষকেন শিক্ষকেন सह সহ চিত্রম অঙ্কন্তি। আচ্ছা, চিত্রম। অঙ্কন্তি। ঠিক। তারপরে বহু বচনে বলুন। যিনি বলবেন বহু বচনে বলবেন, ভাবুন। সময় প্রায় শেষ হয়ে এসছে, তাড়াতাড়ি বলে ফেলুন। যারা অভ্যাস করতে চাইছেন চেষ্টা করুন, ভাবুন এবং বলুন। আর বেশি নয়, একটি করে বললেই হয়ে যাবে। ব্রজেশ বাবু বলুন। স্যার, দীর্ঘিকারান্ত যে স্ত্রীলিঙ্গ আছে ওতে কি ভি হয় বহুবচনে? হ্যাঁ, ভেহি হবে, শুধুমাত্র অকারান্ত পুংলিঙ্গে হচ্ছে ওটা ঐহি হবে, রামৈহি। রমা পক্ষিভিः রমা পক্ষিভিः সহ সহ গায়তি। গায়তি। ঠিক। রমা পাখিদের সাথে গান করছে। রুদ্রনাথ বাবু বলুন। वयं ताभिः सह वयं ताभिः सह ताभिः सह वयं ताभिः सह क्रीडाङ्गनं गच्छति। क्रीडाङ्गनं। তারপর স্যার গচ্ছামহ হবে, সরি। গচ্ছামহ। ঠিক। वयं ताभिः सह क्रीडाङ्गनं गच्छामः। সঞ্জয় বাবু বলুন। आवां कविभ्यां सह चित्रं पश्यामि। আর একবার বলুন। आवाम আবাম। कविभ्यां सह কবিভ্যাম সহ মানে দুইজন কবি, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক। কবিভ্যাম সহ চিত্রম পশ্যামি। চিত্রম পশ্যামি হবে, আবাম আছে তো। অহম হলে তো পশ্যামি, আবাম থাকলে কি হবে? পশ্যাবহ। ঠিক, পশ্যাবহ। দুইজন, তাই না? দুইজন, তাহলে পশ্যাবহ হবে।
আর কেউ বলবেন? বলুন, বহুবচন দিয়ে বলার চেষ্টা করুন। আর 5টি বাক্য নেব। কে বলবেন? মেঘমালা। বলছি স্যার। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার। লতা মিত্রৈः সহ ক্রীডতি। লতা মিত্রৈः সহ ক্রীডতি। ঠিক ঠিক। তারপর আর কে বলবেন? আর 4টি নেব, আর 4টি বাক্য। আর 4 জন বললেই শেষ। সৌমিলি। बालकौ शिशुना सह दूरदर्शनं पश्यतः। बालकौ शिशुना सह सह दूरदर्शनम् पश्यतः। ঠিক, পশ্যতঃ হবে, কারণ 2 জন বালক। ঠিক, এই তো কত সুন্দর প্রয়োগ হচ্ছে। খুব ভালো শিখে গেছেন সকলেই ভালো প্রয়োগ করতে পারছেন। রুদ্রনাথ বাবু বলুন। कर्णः परशुरामेण सह ध्यायति। कर्णः? ना सर, कर्णः, कर्ण। আচ্ছা, কর্ণ। হ্যাঁ হ্যাঁ, कर्णः। ওখানে রেফের পরেও আপনার অকার হয়ে যাচ্ছে। ओ सॉरी सर, कर्णः परशुरामेण सह परशुरामेण सह ध्यायति। ঠিক, পরশুরামেণ সহ ধ্যায়তি। ঠিক, দারুণ প্রয়োগ করছেন আপনারা, খুবই ভালো লাগছে। আপনারা খুব ভালো শিখে গেছেন। তারপর আর একজনকে বলবেন, ব্রজেশ বাবু বলুন। স্যার বড় হওয়াকে সংস্কৃতে কি বলে? বড় হওয়া হচ্ছে বর্ধতে, আত্মনিপদ ধাতু, বর্ধতে। কৃষ্ণাহ অথবা এ ধাতে। বলুন। কৃষ্ণাহ গাভীঃ সহ বর্ধতে। গাভীঃ সহ বর্ধতে। ঠিক 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 আছে, তাহলে সকলেই ভালো বলেছেন। আর উদাহরণ নিচ্ছি না, বাকি আপনারা অভ্যাস করবেন। পরের দিন যদি কোনো জিজ্ঞাসা থাকে। সৌমিলি। স্যার আরেকটা উদাহরণ বলবো? ঠিক আছে, তাহলে এটাই লাস্ট। আর কেউ রিকোয়েস্ট করবেন না, এটাই লাস্ট উদাহরণ। বলুন। शारदा निवेदितया सह पुस्तकं पठति। নিবেদিতা কি বলেছিলেন? निवेदितया নিবেদিতয়া সহ पुस्तकं पठति। পুস্তকম পঠতি। ঠিক, শারদা নিবেদিতয়া সহ পুস্তকম পঠতি। ঠিক ঠিক আছে। এবার যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে করতে পারেন পঞ্চমী অথবা তৃতীয়া বিষয়ে। পঞ্চমী বলে নয়, আমরা যত বিষয় পড়ছি এগুলি হচ্ছে আপনাদের সরল সহজভাবে বোঝানোর জন্য। আমরা কিন্তু কম কম বিষয় নিয়ে আপনাদের বোঝাই, ঠিক আছে? সেজন্য ভাববেন না যে পঞ্চমী মানেই এটুকুই প্রয়োগ, তা নয়। আরো অনেক প্রয়োগ আছে, অনেক নিয়ম আছে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য যেটুকু দরকার, আমরা বেসিক লেভেলে যেটুকু দরকার সেটুকুই বুঝিয়েছি। এর থেকেও আরো অনেক জায়গাতে পঞ্চমী প্রয়োগ হয়। পঞ্চমী নয়, আরো আমরা চতুর্থীর প্রয়োগও আমরা অনেক জায়গায় পাবো, তৃতীয় প্রয়োগও আমরা অনেক জায়গাতে পাবো। তো সেইগুলি অনেকটা কঠিন হয়ে যাবে বেশি নিয়ম দিলে, সেই জন্য সেগুলি বাদ দিয়ে মোটামুটি যেগুলি আমাদের বেশি প্রয়োগ হয়
সেইগুলি আমরা এখানে আলোচনা করছি। তো আপনারা ভালোই শিখেছেন, এরকম ভাবেই অভ্যাস করতে থাকুন নিজেরা। আমাকে পাঠাতেই হবে এরকম কোনো নিয়ম নেই, কিন্তু আপনারা যদি মনে করেন যে এটা চেক হওয়া উচিত, যদি আপনাদের মনে হয় যে কোনো ভুল হয়ে থাকতে পারে, তাহলে আপনারা নিঃসংকোচে পাঠাতে পারেন যে কোনো সময়। আমি আমার মতো সময় হলে আমি চেক করে দেব। কিন্তু আপনারা অভ্যাস করুন, নিজেরা অভ্যাস করুন। প্রতিটা ক্লাসের জন্য অন্তত পক্ষে 1 ঘন্টা আপনারা নিজেরা অভ্যাস করুন। ঠিক আছে, আজকে আর বেশি আর বলছি না কিছু। আপনারা দেখুন, পড়ুন, অভ্যাস করুন, তারপরে প্রশ্ন থাকলে পরের ক্লাসে আবার আলোচনা হবে। কোনো জিজ্ঞাসা আছে? স্যার, ধ্যায়াতে ধাতুর অর্থ কি? ধ্যান করা। আচ্ছা। আর শব্দটার মধ্যে একটা পয়স বলে একটা শব্দ ছিল, ওইটার অর্থ কি? পয়স যেটা সকারান্ত শব্দ, ঠিক। পয়স হচ্ছে সকারান্ত শব্দ। এর অর্থ হচ্ছে 2 রকমই অর্থ হয়, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে মিল্ক। রূপ হচ্ছে একই, শব্দের রূপগুলি হচ্ছে একই, কিন্তু অর্থ হচ্ছে 2 রকম। ঠিক আছে? মিল্ক, 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 হেলথ, মিল্ক, মিল্ক। আচ্ছা, মিল্ক আছে, দুধ। আচ্ছা, ঠিক আছে, ওয়াটার এবং মিল্ক দুটোই অর্থ হতে পারে। আচ্ছা। আবার এটাতেই যদি আমরা পায়সম করে দিই, তখন সেটা আবার হয়ে যাবে পায়েস, যেটা আমরা বলি। ঠিক আছে, পায়সম হলে সেটা হয়ে যাবে পায়েস, কিন্তু পয়স যে শব্দটা সেটা হচ্ছে ওয়াটার অথবা মিল্কের জন্য। আচ্ছা। বাকি সৌমিলি, ব্রজেশ বাবু, রৌদ্রনাথ বাবু, মেঘমালা, সঞ্জয় বলবেন কেউ? ঠিক আছে, তাহলে শেষ করছি ক্লাস। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম অনিরাকরণমস্ত্ব নিরাকরণমেস্তু তদাত্মনি নিরতে यौपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। পরের ক্লাসে আবার দেখা হবে। অভ্যাস করতে থাকুন সকলে। সকলকে ধন্যবাদ। নমস্কার স্যার, শুভরাত্রি। নমস্কার সকলকে, নমস্কার। নমস্কার স্যার। ঠিক।